ওকে ম্যাম, বুঝতে পারলাম। হ্যাঁ, বুঝতে পেরেছো? তোমার আমার মনে হয় কি যে আবার ফল সেমিস্টারের ডেটটা আমি খুব তাড়াতাড়ি দিব, এটাও আমি শেষ করে ফেলতে চাই, তাহলে করে ফেললে তখন তোমরা মানে তখন তুমি করে ফেলো, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আচ্ছা, ম্যাম তাহলে আর ক্লাসের দরকার নাই, বের হয়ে গেলাম ম্যাম। একদম বের হয়ে যাও, কিন্তু তুমি একটু খোঁজ রেখো এই সেমিস্টারে যাদের ল্যাব আছে তাদের সাথে, ঠিক আছে? ওরা হচ্ছে 193 ব্যাচ মনে হয়। জি ম্যাম, আমি সিআরের সাথে কথা বলেছি, ওদের নাকি এবার হবে না বললো। মানে এখনো ডেট দেওয়া হয়নি, আগে আমরা পুরানো গুলি শেষ করছি, নতুন ব্যাচের মানে ফল সেমিস্টারের ডেট বা কিছু এখনো মানে ওটা ডিসিশন হয়নি, যেহেতু সামারটা শেষ জি ওটা ম্যাম। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ ঠিক ম্যাম। আছে তাহলে। হ্যাঁ, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখন দেখো তোমাদের তো মোটামুটি এই কোশ্চেন চলে আসছে, আমরা একটুখানি ক্লাসটা স্টার্ট করে ফেলি তাহলে। হ্যাঁ, জি ম্যাম, শুরু করেন ম্যাম। কারণ পড়াটা একদম যে কম তা না। হ্যাঁ, পড়াটা সোজা, তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম, দেখতে জি পাচ্ছি। ম্যাম। আচ্ছা, দেখো গ্রোথ অ্যান্ড কালচার অফ ব্যাকটেরিয়া। হ্যাঁ, তার আগে তোমরা একটা কথা আমাকে বলো তো, যে ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম, হ্যাঁ, এইগুলিকে আমরা কি দিয়ে দেখি? আমরা কি খালি চোখে দেখতে পাই? মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ দিয়ে দেখি, তাই না? মাইক্রোস্কোপ দিয়ে ম্যাম মাইক্রোস্কোপ দিয়ে দেখি। হ্যাঁ, লাইট মাইক্রোস্কোপ দিয়ে আমরা ব্যাকটেরিয়া পর্যন্ত দেখতে পারি, কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়ার থেকেও ছোট, ওইটা আবার লাইট মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। ওইটা দেখার জন্য আরো স্পেসিফিক, আরো মডার্ন টেকনোলজি, ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে, ঠিক আছে? তাহলে একটা কথা বলো তো, যে মাইক্রো অর্গানিজম গুলি দেখা এত কঠিন কেন? একটু বলতে পারবে যে মাইক্রো অর্গানিজম দেখতে পাওয়া কঠিন কেন? সাইজে অনেক ছোট, এই জন্য। হ্যাঁ, এরা সাইজে অনেক ছোট, এটা তো অবশ্যই একটা রিজন। আর আরেকটা রিজন হচ্ছিল এরা অলমোস্ট ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, পানির মতো স্বচ্ছ, ঠিক আছে? ধরো কালারফুল কিছু হলেও না হয় একটুখানি বোঝা যেত, দেখা যাইতো হয়তো, বা খালি চোখে দেখা যাইতো না আসলে, তারপরও কিন্তু একটা মানে দেখা কঠিন, ইভেন মাইক্রোস্কোপেও দেখা কঠিন। কেন কঠিন? কারণ হচ্ছিল তারা স্বচ্ছ। একটা কথা হচ্ছিল তারা এত ক্ষুদ্র মাইক্রন লেভেলে, যে সেই কারণে আমরা খালি চোখে দেখতে পারি না, আমাদের মাইক্রোস্কোপ লাগে। কিন্তু মাইক্রোস্কোপ দিয়েও এদেরকে দেখা কঠিন, বুঝতে পারছো? মাইক্রোস্কোপ দিলেও যে দেখা যায় সহজে তা না। কেন? কারণ হচ্ছিল তারা ট্রান্সপারেন্ট, তাদের কোনো কালার নাই। আমরা মাইক্রোস্কোপটা কোন দিকে ফোকাস করব, কোন দিকে দেখব, সেটা বোঝার কোনো উপায় নেই। এই কারণে আমরা মাইক্রো অর্গানিজমকে দেখার জন্য বিভিন্ন রকম ডাই ইউজ করি। ডাই মানে রং, কালার, হ্যাঁ, স্টেইন ইউজ করি। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছিল এমনি একটা বেসিক কথা বললাম। আমরা মাইক্রো অর্গানিজমকে ক্যাটাগরাইজ করি, বিভিন্ন ভাবে ভাগ করে থাকি। প্রথম ভাগটা করে থাকি হচ্ছিল কিভাবে তারা কি ধরনের নিউট্রিশন, পুষ্টি তারা গ্রহণ করে, কি ধরনের খাবার খেয়ে তারা বেঁচে থাকে, সেটার উপর ভিত্তি করে মাইক্রো অর্গানিজমকে আমরা দুই ভাগে ভাগ করি। দেখো, প্রথমটা হচ্ছে অটোট্রফ। অটোট্রফ মানে কি? অটো কথাটা মানে কি? নিজে নিজে, সেলফ ফিডার, নিজেই খেয়ে নিতে পারে, যা খাবার সেটা নিজেই খেতে পারে। হ্যাঁ, যেমন autotroph from their own organic molecules from simple inorganic compound. There are two types of autotroph. এরা হচ্ছিল সেলফ ফিডার, মানে নিজে নিজে খায়। তার মানে কি? নিজে নিজে ফিড করতে পারে। তারা তাদের যে প্রয়োজনীয় অর্গানিক মলিকুল সেটা তারা নিজেরাই তৈরি করে নেয় সিম্পল ইনঅর্গানিক কম্পাউন্ড। তার যে আশেপাশে মিডিয়াতে, এনভায়রনমেন্টে সিম্পল যেসব ইনঅর্গানিক কম্পাউন্ড আছে, ধরো কার্বন আছে, নাইট্রোজেন আছে, সেগুলি থেকে তারা নিজেরাই খাবার, তাদের যে দরকারি মানে নিউট্রিশন, সেটা নিজেরাই তৈরি করে নিয়ে নিজেরাই ফিট করতে পারে, ঠিক আছে? এদেরকে আমরা বলি অটোট্রফ। অটো মানে কি? একা একাই, তাই না? নিজে নিজে। হ্যাঁ, তাহলে দেখো স্পন্টেনিয়াসলি তারা এটা করতে পারে। এরা আবার দুই রকম। একটা রকম হচ্ছিল ফটো অটোট্রফ। এর মানে কি? ফটো কথাটার মানে হচ্ছিল ফটোসিনথেসিস, ফটো অটোট্রফ কথাটার মানে হচ্ছে যাদের আলোর দরকার হয়। এখানে ফটো মানে হচ্ছিল আলো কিন্তু, তাই না? এরা কি করে? ইউজ লাইট এনার্জি টু ফর্ম অর্গানিক কম্পাউন্ড ফ্রম সিম্পল ইনঅর্গানিক মেটেরিয়াল সাচ এস কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড সল্ট।
সিম্পল ইনঅর্গানিক মেটেরিয়াল যেমন কার্বন ডাইঅক্সাইড থেকে, ওয়াটার থেকে এবং সল্ট থেকে তারা কি করে, লাইট এনার্জি ইউজ করে অর্গানিক কম্পাউন্ড তৈরি করে থাকে। এরা হচ্ছিল ফটো অটোট্রফ। কারা? যেমন ধরো অ্যালজি, প্ল্যান্ট তো আছে, কিছু আছে খুব ছোট প্ল্যান্টকে তো আমরা মাইক্রো অর্গানিজমের ভিতরে ধরতে পারি না, কিন্তু এরা ফটো অটোট্রফ থেকে এর ভিতরে প্ল্যান্টের নামটা দেওয়া হয়েছে। প্ল্যান্ট তো মাইক্রো অর্গানিজম না, কিন্তু প্ল্যান্টের নাম কেন দিয়েছি, কারণ এরা সবচেয়ে বড় গ্রুপ যারা লাইট এনার্জি ইউজ করে, সূর্যের আলো ইউজ করে নিজেদের খাবার তৈরি করে। তাহলে ফটো অটোট্রফ মানে হচ্ছিল নিজেদের খাবার নিজেই তৈরি করে, ফটো অটোট্রফ মানে হচ্ছিল সূর্যের আলো বা লাইট, আলো ব্যবহার করে। তাহলে এর মধ্যে মাইক্রো অর্গানিজমের মধ্যে কে কে পড়ছে, অ্যালজি এবং সায়ানোব্যাকটেরিয়া। এরা দুইটাই মাইক্রো অর্গানিজম, কিন্তু তারাও কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করে নিতে পারে সূর্যের আলো ইউজ করে, মানে ফটোসিনথেসিসের মাধ্যমে। 2 নাম্বারটা অটোট্রফের আরেকটা রকম হচ্ছিল কেমো অটোট্রফ। নাম শুনে বোঝা যাচ্ছে কি, কেমো মানে কি, কেমিক্যাল, ইউজ এনার্জি অবটেন বাই ব্রেকিং ডাউন সিম্পল ইনঅর্গানিক মলিকুল। ঠিক আছে, এরা কি করে, এরা কেমিক্যালি এই ওদের খাদ্য মানে সংগ্রহ করে থাকে। তারা কি করে, যে কোনো একটা সিম্পল ইনঅর্গানিক মলিকুলকে ভেঙে তারা তাদের খাদ্য নেয়। ভেঙে কথাটা দিয়ে বোঝা যাচ্ছে কেমিক্যালি, কারণ কি বন্ড ভেঙে তারা খাদ্য তৈরি করে। ঠিক আছে, বড় একটা সিম্পল একটা ইনঅর্গানিক মলিকুলকে এরা ভেঙে নেয়, ব্রেকডাউন করে এবং তার থেকে তারা খাদ্য তৈরি করে। এটা ছিল সাম ব্যাকটেরিয়া, এটার উদাহরণ। অটোট্রফ 2 রকম তোমরা জেনে গেলে, ফটো অটোট্রফ, কেমো অটোট্রফ। আর আরেকটা রকম কি আছে, হেটারোট্রফ। হেটারোট্রফ মানে কি, এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, প্রি ফর্মড অর্গানিক কম্পাউন্ড that were formed by autotrophs. autotroph খাবার তৈরি করে, সেইটা থেকে প্রি ফর্ম তৈরি হওয়া খাবারটাকে হেটারোট্রফরা ইউজ করে। তার মানে নিজেদের খাবার সে নিজে তৈরি করতে পারে না, তারা কি করে, অটোট্রফ যে খাবার তৈরি করে সেই প্রি ফর্মড আগে থেকে তৈরি সেই খাবারটাকেই তারা ব্যবহার করে তারা মানে নিউট্রিশনটা গ্রহণ করে। ঠিক আছে, এরার মধ্যে কে কে আছে, যেমন ফাঙ্গাই, এনিমেলস, তাই না, ফাঙ্গাই, এনিমেলস, মেনি ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া আর হেটারোট্রফস। বুঝতে পেরেছো? খুব সোজা জিনিসটা, কোনো কঠিন কিছু না। বুঝে গেছে এই পর্যন্ত? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখো ব্যাকটেরিয়াল গ্রোথটা কিভাবে হয়। এনিমালকে তো আমরা মাইক্রো অর্গানিজমের মধ্যে ফেলতে পারি না। হ্যাঁ, বুঝি নাই। এনিমালকে তো আমরা মাইক্রো অর্গানিজমের মধ্যে ফেলতে পারি না। হেটারোট্রফসের উদাহরণ হচ্ছিল এনিম্যাল। আমরা নিজেদের খাবার নিজে তৈরি করতে পারি না, প্লান্ট যেটা তৈরি করে সেটা আমরা খাই, অথবা অন্য এনিম্যাল থেকে আমরা খাবারটা নেই। হ্যাঁ, তাই তো। তো আমরা হচ্ছিল হেটারোট্রফস। সেই জন্য সব উদাহরণের মধ্যে যারা হেটারোট্রফস, যারা অটোট্রফস, সবকিছুর মধ্যে ফটোট্রফসের মধ্যে প্ল্যান্টের নাম দিয়েছি এই রকম করে কারা খাদ্য গ্রহণ করে সেইটা। তো মাইক্রো অর্গানিজম এর ভিতর আছে, আবার এনিম্যালও আছে, সেই জন্য বোঝার জন্য তোমাদের ওই নামটা দেওয়া আছে। ঠিক আছে, ওকে ম্যাম। ব্যাকটেরিয়াল গ্রোথটা দেখো, এই টিপিক্যাল সেল অফ ব্যাকটেরিয়াম ইকোলাই। ইকোলাই একটা খুব কমন একটা মডেল ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা আমাদের গাটসে কিন্তু অনেক পরিমাণে থাকে, তাই না, আমাদের অন্ত্রে, খাবার হজমের জন্য অনেক হেল্প করে। ইকোলাই ক্যান রিপ্রোডিউস ইন অ্যাজ এ লিটল অ্যাজ 20 মিনিটস আন্ডার গুড কন্ডিশন। তাহলে দেখো, একটা টিপিক্যাল সেল, ধরো একটা ব্যাকটেরিয়া সারা জীবন, ওদের পুরো জীবন বলতে হয়তো ম্যাক্সিমাম 72 ঘন্টা, 48 ঘন্টা, এটাই তাদের পুরাটা জীবন। এর মধ্যে তারা অসংখ্যবার সেল ডিভিশন করে নিজেদের নাম্বার বৃদ্ধি করে। তাহলে যার 48 ঘন্টা জীবন, যার 72 ঘন্টা জীবন, তার কি কোনোভাবে সম্ভব যে তারা মানে অনেকটা সময় লাগায় রিপ্রোডাকশন করবে, সন্তান জন্মদান করবে, অনেকটা সময় লাগায়? সেটা তো তাদের অনেক সময় নাই তাদের হাতে, তাই না? তো সেই রকম দেখো, একটা টিপিক্যাল সেল যেমন ব্যাকটেরিয়া, তাদের কতটুকু সময় লাগে, 20 মিনিটস লাগে একটা খুব গুড কন্ডিশন। গুড কন্ডিশন মানে হচ্ছিল তোমার লটস অফ নিউট্রিয়েন্ট এবং ওয়ার্ম টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস যদি তুমি দাও এবং ঠিক মতো খাবার দাবার নিউট্রিশন দাও, ভালো মিডিয়া দাও, তখন তোমার একটা ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া 20 মিনিট লাগে হচ্ছিল তোমার রিপ্রোডিউস করতে, নতুন সেল তৈরি করতে। ঠিক আছে, তাহলে দেখো, দিস ইজ মাচ ফাস্টার দ্যান দ্য এভারেজ ইউক্যারিওটিক সেল। তোমার নর্মাল ইকোলাই কিন্তু অন্যান্য ইউক্যারিওটিক সেল, যেমন ধরো ফাঙ্গাস, ইস্ট, হ্যাঁ, এগুলির থেকে ব্যাকটেরিয়া আরো দ্রুত করে। যেমন ইকোলাই কিন্তু অনেক ফাস্টার, 20 মিনিটসের মধ্যে কাজ করছে। যেমন তোমার বেকারস ইস্ট,
আমরা যে বেকারিতে যে ইস্ট ব্যবহার করি পাউরুটি কেক এগুলি ফুলে ওঠার জন্য, হ্যাঁ, সেটা বেকিং, সেই ইস্টটাকে আমরা বলি বেকারস ইস্ট। সেই ইস্টটাকে যেমন কেমন লাগে রিপ্রোডিউস করতে, তাদের মোটামুটি 1 ঘন্টা লাগে। সেখানে ইকোলাইর কতক্ষণ লাগছে? মাত্র 20 মিনিট। ঠিক আছে, তা থেকেই বোঝা যাচ্ছে যে বিভিন্ন মাইক্রো অর্গানিজমের গ্রোথ লেভেলটা কিন্তু বিভিন্ন রকম, সবার এক না, তাই তো? একজনের লাগছে 1 ঘন্টা, একজনের লাগছে 20 মিনিট। তা থেকে কি বোঝা যায় যে সব মাইক্রো অর্গানিজমের গ্রোথ রেট এক না, এক একজনের এক এক রকম। তা থেকে বোঝা যায় যে দেখো, আর একটা ব্যাকটেরিয়া সেলে যদি 20 মিনিট লাগে রিপ্রোডাকশন করতে, তাহলে পুরো একটা দিনের মধ্যে ইফ ইউ ডু দ্য ম্যাথ, দিস মিনস দ্যাট ওয়ান ব্যাকটেরিয়াল সেল বিকাম মিলিয়ন্স উইদিন এ ডে। এক দিনের মধ্যে তারা মিলিয়নটা হয়ে যাবে। যদি 20 মিনিটস মাত্র লাগে রিপ্রোডাকশন করতে, একদিন 24 ঘন্টা কয়টা 20 মিনিটস, তার মানে সবাই কিন্তু মিলিয়ন পরিমাণ হয়ে যাবে একদিনের ভিতরে ব্যাকটেরিয়া, তাই তো? ঠিক আছে, তোমরা যদি ম্যাথটা করো তাহলে কিন্তু দেখবে যে একটা ব্যাকটেরিয়াল সেল বিকাম মিলিয়ন্স উইদিন এ ডে। জি ম্যাম। আচ্ছা, the typical result of bacterial growth when plotted in graph, আমরা যখন গ্রাফে প্লট করি ব্যাকটেরিয়াল গ্রোথ কে, দেখো x অ্যাক্সিসে আছে টাইম আর y অ্যাক্সিসে আছে লগ অফ ব্যাকটেরিয়া, লগারিদম অফ ব্যাকটেরিয়া। কারণ কি? কারণ আমরা ব্যাকটেরিয়াকে একটা একটা করে, এখানে নাম্বার দিলে ভালো হতো কিন্তু তুমি একটা একটা করে ব্যাকটেরিয়াকে গুণে দিতে পারবা না, সেজন্য এটাকে আমরা লগারিদম অফ ব্যাকটেরিয়া হিসাবে ফর্মে আমরা এখানে পুট করি। হ্যাঁ, তাহলে কি হয়, এটাকে আমরা কিভাবে, তুমি বলবো যে লগারিদম অফ ব্যাকটেরিয়া আমরা কিভাবে বের করি? যেমন আমি যখন এই কাজটা করেছি, আমি কিন্তু এটা কি করেছি, স্পেকট্রোফটোমিটার দিয়ে ব্যাকটেরিয়ার গ্রোথটা মেপেছি। প্রথমে মিডিয়াতে কোনো ব্যাকটেরিয়া ছিল না, সেটা 0 গ্রোথ। তারপরে মিডিয়াতে একটুখানি ব্যাকটেরিয়া ইনোকুলেশন দিলাম, তখন স্পেকট্রোফটোমিটারে অল্প ছিল। আরো যত বাড়তে থাকবে তত মিডিয়াটা ঘোলা হয়ে যাবে, ঘন হয়ে যাবে, তখন তার মানে স্পেকট্রোফটোমিটারে তোমার রিডিং আলাদা আসবে। ওইটা থেকে আমরা লগারিদম অফ ব্যাকটেরিয়া বের করে থাকতে পারি। তাহলে দেখো, মানে আমরা কনসেন্ট্রেশনটা দিয়ে করি, নাম্বার যেহেতু গোনা সম্ভব না একটা একটা করে ব্যাকটেরিয়া, আমরা কনসেন্ট্রেশনটা দিয়ে এখানে লগ অফ ব্যাকটেরিয়া দিই। এরকম করে যদি আমরা ব্যাকটেরিয়া প্লট করে থাকি, তাহলে দেখো এইরকম করে একটা ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভটা হয়। তোমরা এটা চিনো, এটা গ্রোথ কার্ভটা এরকম হয়। কিভাবে? দেখো, the time it takes for a bacterium to undergo one cell division is called the generation time. There will often be a short lag phase in the culture before one sees an increase in bacterial numbers. তাহলে শুরুর দিকে জেনারেট করার জন্য কিছুটা সময় লাগে একটা ব্যাকটেরিয়াকে, প্রথমে একটুখানি তার কালচারে প্রথমে রিপ্রোডাকশন স্টার্ট করার জন্য তার প্রথমে একটা প্রিপারেশন, একটা স্টার্টিং টাইম লাগে। সেটার সময় কোনো ব্যাকটেরিয়ার গ্রোথ আমরা দেখতে পাই না, দেখো ল্যাগ। তারপরে হঠাৎ করে ব্যাকটেরিয়া দেখা যায় যে ইনক্রিজ ইন concentration, increase in number হচ্ছে। This lag phase is generally seen while the inoculated bacteria adjust to the new culture fluid. এই টাইমটা লাগে হচ্ছে, দেখো এখানে কেন কোনো গ্রোথ নাই, কারণ হচ্ছে এই টাইমটা ব্যাকটেরিয়ার শুরুতে একটুখানি লাগে তার ধাতস্থ হতে, তার অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। এরপরে the growth will then be exponential, তার মানে এরপরেই কিন্তু গ্রোথটা ধাম করে অনেক বেড়ে যাবে। A straight line on a semi-log phase indicate this. This phase is also referred to as logarithmic or log phase. দেখো এই সময় লগ ফেজ, প্রথমে বলছি ল্যাগ ফেজ, তারপর হচ্ছে লগ ফেজ, তখন কিন্তু একদম এক্সপোনেনশিয়াল রেটে ব্যাকটেরিয়ার গ্রোথ বাড়ছে। টাইম যাচ্ছে ব্যাকটেরিয়া গ্রোথ বাড়ছে, আরো টাইম যাচ্ছে গ্রোথ বাড়ছে, আরো টাইম যাচ্ছে গ্রোথ বাড়ছে। দেখতে পাচ্ছ তোমরা? এটাকে আমরা বলি লগ ফেজ, যে সময় ব্যাকটেরিয়ার গ্রোথ অনেক বেশি। And it is in this phase that microbes are growing rapidly in numbers. ঠিক আছে, এবং এই সময় মাইক্রোঅর্গানিজম সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে মেটাবলিকলি। ঠিক আছে, এবং এই সময়টাই আমরা চাই ব্যাকটেরিয়াকে যদি তুমি মারতে চাও অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, এই সময়টাই তুমি দিতে চাবা, যাতে এই সময় সে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে এবং এই সময়টাতে সে অ্যান্টিমাইক্রোবিয়াল কোনো কম্পাউন্ড হোক, ওষুধ হোক, কোনো কিছুর এগেইনস্টে সবচেয়ে বেশি কাজ দেখায় এই সময়টাতে, কারণ ওটা তাদের অ্যাক্টিভ ফেজ। এরপর দেখো, লেটার দ্য কার্ভ উইল বিগিন টু কার্ভ,
This is a transition phase as the culture fails to provide needed nutrients to allow bacterial cell division. Then the graph will show a horizontal line for some time. This is stationary phase. এই সময়টাতে গিয়ে দেখো লগ ফেজ ব্যাকটেরিয়ার গ্রোথ বাড়তে বাড়তে একটা টাইমে লাইনটা স্ট্রেট হয়ে যাচ্ছে। কেন? কারণ হচ্ছিল তুমি যে মিডিয়াটা দিয়েছো সেটা নিউট্রিশন ধীরে ধীরে কমে যাচ্ছে। যে কয়টা ব্যাকটেরিয়া, ধরে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য 100 ব্যাকটেরিয়া আছে, তার জন্য যেটুকু খাবার সেটুকু ঠিক আছে। এখন তোমার পক্ষে নাম্বার বাড়ায় 100 থেকে সবাই যদি রিপ্রোডাকশন করে 200 হয়ে যাবে একদম একবারে, তাই না? তাহলে তোমার অতগুলি ব্যাকটেরিয়ার জন্য, নতুন ব্যাকটেরিয়াকে ফিট করার জন্য তোমার নতুন আর কোনো নিউট্রিশন শেষ, নিউট্রিশন নাই। সেজন্য যে 100টা ব্যাকটেরিয়া হয়েছে সে 100 ব্যাকটেরিয়া থাকতে থাকবে, তারা খাবার পেতে থাকবে, ঠিক আছে? সেই জন্য সেই সময়টাতে এটা স্ট্রেট লাইন হয়ে যাবে, যে নাম্বার আর বাড়ছে না, যে কয়জন আছে তারা বেঁচে আছে, নাম্বার আর বাড়ছে না। এটাকে আমরা বলি স্টেশনারি ফেজ, আর নাম্বার বাড়ছে না। as many bacteria are dying, দেখো তোমাদের কিন্তু নাম্বার বাড়ছে না, তাহলে বলতে পারো এই সময় কি কোনো ব্যাকটেরিয়া মারা যাচ্ছে না? মারা কিছু যাচ্ছে, কিছু সেল ডিভিশনও হচ্ছে, কিন্তু সেইটা সমান সমান, যে কটা মারা যাচ্ছে সেই কটা হয়তো নতুন তৈরি হচ্ছে, মানে ওখানে নাম্বার তোমার বাড়ছে না। ফাইনালি the curve descend, এরপরে কার্ভটা নিচের দিকে নামতে থাকে। this indicates death phase in the culture, তার মানে ব্যাকটেরিয়ারা এখন তাদের জীবনকাল শেষ, তারা এখন মারা যাওয়া শুরু করবে। তার মানে দেখো আস্তে আস্তে করে কিন্তু সেলটা মানে কার্ভটা নেমে যাচ্ছে, ছোট মানে নিচের দিকে চলে যাচ্ছে, তার মানে হচ্ছিল সংখ্যা আবার কমে যাচ্ছে। Death phase, it is possible for some bacteria to be reproducing in the death phase, but remember that the growth curve represents the behavior of a huge population of bacteria. In the death phase, many more bacteria are dying than are reproducing. এই সময়টাতেও কি যারা বেঁচে থাকা কিছু দু একটা ব্যাকটেরিয়া হয়তো রিপ্রোডিউস করবে, কিন্তু কালেকটিভলি সবার কথা চিন্তা করলে মৃত্যুর সংখ্যা এখন অনেক বেড়ে গেছে। সেজন্য এটা হচ্ছে ডেথ ফেজ, কারণ ব্যাকটেরিয়ার নাম্বার এই সময় খুব দ্রুত কমতে থাকবে। বুঝেছো? প্রত্যেকটা ব্যাকটেরিয়ার জন্য এই যে তাদের গ্রোথ চার্টটা, গ্রোথ গ্রাফটা, এটা কিন্তু আলাদা। এক একজনের এই টাইমটা, ডেথ হওয়ার জন্য টাইম লাগে, ধরো পুরাটা শুরু থেকে শেষ পর্যন্ত টাইম লাগে 48 আওয়ার, কয়েকজনের 56 আওয়ার, কয়েকজনের 70 আওয়ার, মানে এক একটা ব্যাকটেরিয়ার এই গ্রাফটা কিন্তু আলাদা হয়। সেই জন্য তুমি যখনই কোনো ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম নিয়ে কাজ করবা, তোমার শুরুর দিকে কিছু বেসিক ক্যারেক্টারাইজেশন করতে হয়। তুমি যখন ল্যাবে প্রথমে কাজ করো, ব্যাকটেরিয়াটা গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ, এবং ব্যাকটেরিয়াটা গ্রোথ কার্ভ, কত ডিগ্রি সেলসিয়াসে সে সবচেয়ে ভালো গ্রো করে, কোন মিডিয়াতে সে সবচেয়ে ভালো গ্রো করে, এবং তার গ্রোথ কার্ভ কত সময়ের মধ্যে সে রিপ্রোডিউস করে তার সাইকেলটা শেষ করে, মানে এই যে এই গ্রাফটা, এই কয়েকটা জিনিস কিন্তু প্রথমেই আমরা ক্যারেক্টারাইজ করে নেই। ঠিক আছে, সবাই বুঝেছো? জি ম্যাম, বুঝতে পারছি। এরপরের কথাটাতে আসো, হাউ কুইকলি এ ব্যাকটেরিয়াল কালচার ইনক্রিজেস ইন নাম্বার ডিপেন্ডস অন এ ভ্যারাইটি অফ ফ্যাক্টরস। একটা কালচারে একটা ব্যাকটেরিয়া কত দ্রুত সেল ডিভিশন করবে, তার নাম্বার বাড়াবে এবং কত ভালো বেঁচে থাকবে, সেটা কিন্তু কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তোমাদেরকে আমি এনজাইম পড়ানোর সময় দেখেছো যে এনজাইমের কাজ কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন পিএইচ এবং টেম্পারেচার, এই দুটো কমন ছিল। দেখো ব্যাকটেরিয়ার গ্রোথের ক্ষেত্রে কিন্তু প্রথমেই আমরা পাচ্ছি পিএইচ, তারপর হ্যালো, তারেক শুনতেছো? তারেক, আমারে কেউ শুনতেছো?
ম্যাম, আমরা তো একটু আগে একটা ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ দেখলাম। তো যদি এই যে ওই কালচারে যদি খাবারের অভাব না হয় তাহলে কি কখনো ডেথ ফেস আসবে? কারণ যত একটা তো প্রডিউস করতেছে করতেছে করতেছে, যদি সেখানে কোনো খাবারের ঘাটতি না হয়, কোনো ধরনের অসুখ মানে কোনো ধরনের প্রবলেম না হয়, তাহলে তো সেখানে ওদের ডেথ ফেস তো আসারই কথা না। কারণ একটা থেকে যদি মাল্টিপল হচ্ছে, তো সেই মাল্টিপল গুলো থেকে আবার চক্রাকারে অনেক ছড়াচ্ছে ব্যাকটেরিয়া। হ্যাঁ হ্যাঁ, ডিসকানেক্টেড হয়ে গেছে, আমরা আবার রিকানেক্ট হয়েছে, এখন 12 জন জয়েন করছে, তুমি তাড়াতাড়ি আবার রিজয়েন করে ফেলো। আচ্ছা আচ্ছা, কি বলে, কিশোর বলছিলেন না? দেখো, আমাদের কিন্তু সব এনিমেল, সব প্রাণীরই একটা নির্দিষ্ট লাইফ সাইকেল থাকে, ঠিক আছে? খাবার তোমার কোনো না কোনো সময় তোমার কিন্তু হয়েই যাবে, কি বলে, তোমার শেষ হয়েই যাবে। ধরো যতই তুমি দাও না কেন, আবার ওরা গ্রো করে ওটাকে রিপ্লেনিশ করে ফেলবে, শেষ করে ফেলবে। তোমার একটা হয় কিছু ব্যাকটেরিয়া মরতে থাকবে, তুমি যদি আবার নিউট্রিশন অ্যাড করতে থাকো তাহলে নতুন নতুন ব্যাকটেরিয়া গ্রো করতে থাকবে। সেভাবে করে তুমি একটা ব্যাকটেরিয়া, একটা কালচারকে মানে বাঁচায় রাখতে পারো। ধরো তুমি একটা ব্যাকটেরিয়া নিয়ে কাজ করছো, ধরো আমি 4 বছর একটা ব্যাকটেরিয়া এবং একটা ফাঙ্গাস নিয়ে আমার পিএইচডি টাইমে কাজ করছি। আমি কি আমার ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসকে মেরে ফেললে আমার কাজটা মাঝপথে কি হবে? আমার আবার নতুন করে ওটাকে গ্রো করতে হবে, নতুন করে আমার গ্রো করতে হতো, এটা ঠিক। কারণ কিছুদিন পর দেখা যায় একটা প্লেট ভরে গেছে, একটা টিউব ভরে গেছে, তাই না? মানে একটা কনিক্যাল ফ্লাস্ক ভরে গেছে, ওটা তখন আমার মানে স্বাভাবিকভাবে মানে রিপ্লেস করতে হতো। হ্যাঁ, কিন্তু আমি এই যে আবার আমি রিকালচার করছি অন্য একটা প্লেটে গ্রো করছি, তাই তো? তো এইভাবে করে তুমি নতুন করে অন্য একটা প্লেটে গ্রো করানো মানে কি, আমি আবার খাবার দিচ্ছি, আবার কয়েকটা ব্যাকটেরিয়া দিচ্ছি, তারা যাতে নাম্বার বাড়ায়, তাই তো? তো যেটা হয় কি, যে তুমি যদি মানে কমার্শিয়ালি বা কোনো কারণে কোনো ব্যাকটেরিয়াকে জীবন্ত রাখতেই চাও কোনো কাজ করার জন্য, তখন তোমার কি করতে হবে, বারবার নিউট্রিশন অ্যাড করতে হবে। তাতে তোমার যাদের, ধরো ওদের জীবনকাল যতটুকু 72 ঘন্টা, তারা সেই 72 ঘন্টার মধ্যে মরে যাবে, কিন্তু নতুন নিউট্রিশন যদি তুমি দাও তাহলে ধরো মরে যাওয়ার আগ পর্যন্ত তারা নাম্বার বাড়ায় যাবে। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা কি? প্রত্যেকটা প্রাণী, ধরো কুকুর বাঁচে ধরো 12 বছর, মানুষ বাঁচে ধরো তোমার 90 বছর, 100 বছর ম্যাক্সিমাম, ঠিক আছে? তো ওরকম প্রত্যেকটা প্রাণীরই আসলে বাঁচার একটা নির্দিষ্ট সময় আছে, যে ধরো যার থেকে বেশি বাঁচে না, বুঝতে পারছো? তো লাইফ সাইকেল একটা তার কমপ্লিট করে ডেথ পর্যন্তই কিন্তু একটা প্রাণীর লাইফ সাইকেল। আমি যতক্ষণ জন্ম থেকে মৃত্যু পুরাটা কমপ্লিট কিন্তু হবে প্রত্যেকটা জীবন্ত লিভিং অর্গানিজমের, যারই প্রাণ আছে তার কিন্তু মারা যেতেই হবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আবার একটু স্ক্রিন শেয়ার করি, 19 জন শুরু করব। জি ম্যাম।
সো সরি, আমার হঠাৎ করে কেন হলো বুঝলাম না। সমস্যা নেই আচ্ছা দেখো, তাহলে ফ্যাক্টরস, হ্যাঁ, কয়েকটা ফ্যাক্টরের উপরেও কিন্তু ব্যাকটেরিয়ার গ্রোথটা ডিপেন্ড করে। কয়েকটা ফ্যাক্টর আছে, যেমন পিএইচ প্রথমেই, হ্যাঁ, মেনি ব্যাকটেরিয়া আর ইনহিবিটেড ফ্রম গ্রোয়িং অ্যাট অ্যাসিড পিএইচ। বেশি অ্যাসিডিক পিএইচে কিন্তু অনেক ব্যাকটেরিয়া মারা যায়। But there is an important group of bacteria, the acidophiles. নাম শুনলে বোঝা যায় কি, যারা অ্যাসিড পছন্দ করে। ফাইল মানে পছন্দ করে, ফোবিক মানে হচ্ছিল অপছন্দ করে, তাই তো? তা অ্যাসিডোফাইল নাম শুনলে বোঝা যায় এইসব ব্যাকটেরিয়ারা অ্যাসিড পছন্দ করে। তারা কিন্তু তোমার এরকম এরকম ডিফারেন্ট অনেক স্পেসিস আছে, তারা কিন্তু প্রেফার টু গ্রো অ্যাট অ্যাসিড পিএইচ, জেনারেলি ডাউন অ্যারাউন্ড পিএইচ 2 to 4। চিন্তা করো, পিএইচ 2 থেকে 4 কিন্তু অনেক অ্যাসিডিক পিএইচ। যেমন আমাদের পাকস্থলীতে যেসব ব্যাকটেরিয়া থাকে, আমাদের পাকস্থলীতে কি প্রচুর অ্যাসিড নিঃসরণ হয় আমাদের খাবার হজম করার জন্য। পাকস্থলীতে যেসব ব্যাকটেরিয়া থাকে তারা ওইসব অ্যাসিডিক পিএইচে বেঁচে থাকতে পারে। কিন্তু সাধারণত ব্যাকটেরিয়ারা মানে একদম ইন জেনারেল বলতে গেলে বেশি অ্যাসিডিক পিএইচে সাধারণত ব্যাকটেরিয়া বেঁচে থাকে না। কিন্তু কিছু ব্যাকটেরিয়া আছে ব্যতিক্রম, যারা অ্যাসিডোফাইলস। Indeed, many of them actually produce acid, and some acidophiles are important in food production, such as those involved in yogurt production. দেখো, এইসব অ্যাসিডোফাইলরা নিজেরাও অ্যাসিড তৈরি করে এবং এরা আমাদের খাবার ফুড ইন্ডাস্ট্রিতে কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। যেমন যেসব মাইক্রো অর্গানিজম তোমার দই, ইয়োগার্ট প্রোডাকশনে ইউজ হয়, সেই সব মাইক্রো অর্গানিজম কিন্তু নিজেরাও অ্যাসিড তৈরি করতে পারে। এরপর আসো টেম্পারেচার। এটা তো তোমরা জানোই, সব কয়টা মানে ব্যাকটেরিয়াদের নিজেদের কি আছে, যেমন সাইক্রোফিলস গ্রো বেস্ট অ্যাট লোয়ার বাট নট এক্সেসিভলি কোল্ডার টেম্পারেচার। দেখো, সাইক্রোফিলস যেসব ব্যাকটেরিয়া, সেই সব ব্যাকটেরিয়াকে আমরা যারা একটু কোল্ডার টেম্পারেচারে বেঁচে থাকে, এমন না যে খুব লোয়ার একদম 0 ডিগ্রিতে বাঁচবে সেরকম না, তারা 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে তারা ভালো বাঁচে। ইভেন কয়েকজন আছে যারা একদম 0 ডিগ্রি সেলসিয়াসেও বাঁচে। ঠিক আছে, এই ধরনের প্যাথোজেন আর সাইক্রোফিল, দেখো এই পিটা কিন্তু উচ্চারণ হবে না, সাইক্রোফিলস যারা তোমার ঠান্ডা পছন্দ করে, তারা মানে 15 থেকে 20 সাধারণত ডিগ্রি সেলসিয়াসে সাধারণত বাঁচে। কিন্তু 0, ইভেন অনেকে আছে যারা 0তেও বেঁচে থাকতে পারে। সেজন্য বরফের দেশে একদম ধরো আইসল্যান্ড, এই ধরনের জায়গাতে, গ্রিনল্যান্ড, হ্যাঁ, তা এইসব জায়গাতে কি ব্যাকটেরিয়া নাই, কোনো মাইক্রো অর্গানিজম নাই? অবশ্যই আছে। তাহলে কিভাবে আছে? তারা সাইক্রোফিলস যারা 0 ডিগ্রি সেলসিয়াসেও বেঁচে থাকতে পারে। আবার মেসোফিল, এটা হচ্ছে সবচেয়ে কমন। মেসো মানে কি মিডিয়াম, তারা হচ্ছিল at 25 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে। সেই জন্য এইরা হচ্ছিল মোস্ট ব্যাকটেরিয়া দ্যাট আর হিউম্যান প্যাথোজেন আর মেসোফিল। কারণ আমাদের শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। সো যেসব ব্যাকটেরিয়া 25 থেকে 40-এর মধ্যে বাঁচে, তারা কিন্তু আমাদের বডিতে খুব ভালো মতো বাঁচতে পারবে এবং ইনফেক্ট করতে পারবে। ঠিক আছে, আমাদের হিউম্যান প্যাথোজেন সবাই কিন্তু মেসোফিল। ঠিক আছে, তাহলে মেসোফিল, সাইক্রোফিল 2 রকম পড়লা। থার্মোফিল, থার্মো কথাটার মানে তাপ, ফিল মানে পছন্দ। তাহলে তাপ যারা পছন্দ করে তারা কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াসের উপরেও বেঁচে থাকতে পারে। সাম ব্যাকটেরিয়া লাইক সাম দ্যাট অ্যাসোসিয়েটেড উইথ ডিপ সি ভলকানিক ভেন্ট, আমাদের সমুদ্রের নিচেও কিন্তু ভলকানো আছে, আগ্নেয়গিরি আছে, এগুলি কয়েকটা ভেন্ট, জ্বালামুখ আছে, যেটা অনেক তাপমাত্রা তৈরি করে। মানে আগ্নেয়গিরির জ্বালামুখের মধ্যেও ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে। তার মানে কি, তাদের অনেক বেশি তাপমাত্রায় বেঁচে থাকতে হয়। এরকমও কিছু ব্যাকটেরিয়া আছে, তাদেরকে আমরা থার্মোফিলিক ব্যাকটেরিয়া বলি, এবং হ্যাভ টু হ্যাভ হাই টেম্পারেচার ইন অর্ডার টু গ্রো, এবং তাদের কিন্তু নিজেদের গ্রো করার জন্য, বেঁচে থাকার জন্য হাই টেম্পারেচার লাগে। এবং sometimes up around the boiling point of water, তার মানে boiling point of water কত, 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াসেও এইসব ব্যাকটেরিয়া যারা থার্মোফিলিক ব্যাকটেরিয়া, তারা কিছু কিছু ব্যাকটেরিয়া 100 ডিগ্রি সেলসিয়াসেও বেঁচে থাকে। These are obligate thermophils. Obligate মানে কি অবশ্যই লাগবে, আমার মাস্ট হ্যাভ। obligate thermophils তার মানে তাদের বেঁচে থাকার জন্যই তাপমাত্রা লাগবে, এমন না যে তারা ওই তাপমাত্রাতেও বেঁচে থাকতে, আমরা নর্মাল টেম্পারেচারও পারতে আমার টেম্পারেচার বাড়ায় দিলেও আমি বেঁচে থাকতে পারি, এটা সেটা না। এরা হচ্ছিল তাদের বেঁচে থাকার জন্যই অতিরিক্ত টেম্পারেচার লাগবে, তাদেরকে বলে অবলিগেট থার্মোফিলস। এবং এই সব ব্যাকটেরিয়া কিন্তু আমাদের ইকোনমিক্যালিও অনেক ইম্পর্টেন্ট, যারা এত টেম্পারেচার বেঁচে থাকতে পারে। যেমন তোমরা পিসিআর করার সময়
পলিমারেজ চেইন রিঅ্যাকশন করার সময় যখন তুমি ডিএনএ অ্যাম্পলিফাই করো, ডিএনএ নাম্বার বাড়াও, তখন একটা এনজাইম দেওয়া হয় ডিএনএ পলিমারেজ, ক্যাক পলিমারেজ। সেটা কিন্তু তোমার সেই পলিমারেজ এনজাইমটা কিন্তু আমরা এই থার্মোফিলিক ব্যাকটেরিয়া থেকে নেই, কারণ পিসিআর মেশিনে 70 ডিগ্রি সেলসিয়াসের উপরে টেম্পারেচার ওঠে। আমরা যদি আমাদের শরীর থেকে বা অন্য কোনো এনিমেলের শরীর থেকে ওই ডিএনএ পলিমারেজটা নেই, তাহলে কিন্তু সেই এনজাইমটা 70 ডিগ্রি সেলসিয়াসে ভেঙে যাবে। কিন্তু থার্মোফিলিক ব্যাকটেরিয়ার শরীরের এনজাইম কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসে স্টেবল থাকবে। সেজন্য আমাদের এইসব ব্যাকটেরিয়াগুলি কিন্তু অনেক কাজে লাগে। হ্যাঁ, এরপরে দেখো আরেকটা কি ফ্যাক্টর ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়ার জন্য, সেটা ছিল অক্সিজেন। তোমরা বলতে পারবো অক্সিজেন তো সব এনিমেলের জন্যই দরকার, কিন্তু ব্যাকটেরিয়ার জন্য তুমি চোখ বুজে বলতে পারো না যে অক্সিজেন খুব ভালো। সব ব্যাকটেরিয়ার জন্য যে অক্সিজেন ভালো তা কিন্তু না। কিছু ব্যাকটেরিয়া আছে যাদের অক্সিজেন লাগে, কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেনে থাকলে মরে যাবে, অক্সিজেন দিলেই তুমি মরে যাবে। ঠিক আছে, some bacteria will not grow unless oxygen is present. These are obligate aerobes. Aerobic বা aerobes মানে যাদের এয়ার লাগবে, অক্সিজেন লাগবে। ঠিক আছে, অব্লিগেট কথাটা মানে মাস্ট। যেসব ব্যাকটেরিয়া মাস্ট অক্সিজেন লাগবে তাদেরকে আমরা বলি অব্লিগেট অ্যারোবস বা অ্যারোবিক ব্যাকটেরিয়া। সাম ব্যাকটেরিয়া নিড অক্সিজেন টু গ্রো বাট অ্যাট ভেরি লো লেভেল। দিজ আর মাইক্রো অ্যারোফিলস। তাহলে কিছু ব্যাকটেরিয়া আছে যাদের অক্সিজেন লাগে কিন্তু খুব অল্প লাগে, বেশি হলে আবার মরে যাবে, খুব লো লেভেলে লাগে, সেটা তাদেরকে আমরা বলি মাইক্রো অ্যারোফিলস। Some bacteria must have no oxygen present in order to grow. কিছু ব্যাকটেরিয়ার মানে বেঁচে থাকার জন্য কোনো অক্সিজেনেরই দরকার নাই, তাদেরকে আমরা বলি অব্লিগেট অ্যানারোবস। অ্যানারোব মানে কি? অ্যারোবস মানে হচ্ছিল এয়ার লাগবে, অ্যানারোব মানে হচ্ছিল এয়ার লাগবে না, অ্যান মানে নো, তাই তো? অ্যারোবিক, অ্যানারোবিক। অ্যারোবিক মানে হচ্ছিল অক্সিজেন লাগবে বা এয়ার লাগবে, আর অ্যানারোবিক মানে হচ্ছিল অক্সিজেন লাগবে না। In fact, some obligate anaerobes such as Clostridia are actually killed by exposure to even small amount of oxygen. যারা obligate anaerobe, যেমন হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে Clostridia, এই ধরনের মাইক্রো অর্গানিজম কিন্তু সামান্য পরিমাণ অক্সিজেন দিলেও মারা যাবে। ঠিক আছে, আবার কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেন দিলেও বেঁচে থাকে, অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারে। Some bacteria grow with or without the presence of oxygen. These are facultative. ফ্যাকাল্টেটিভ কথাটার অর্থই হচ্ছে হলো সে সব দিকে সুবিধাই নিতে পারে। ফ্যাকাল্টি মানে সব ধরনের সুবিধাই সে নিতে পারে। ফ্যাকাল্টেটিভ এটা সুবিধা বুঝে, তার মানে যেটা আছে সেই বুঝে সে তার মানে বেঁচে থাকার জন্য সে সেই হাওয়া বুঝে তার চলনটা চেঞ্জ করবে। ঠিক আছে, তার মানে যদি বাতাস থাকে তাও সে বেঁচে থাকতে পারে, আবার যদি উইদাউট অক্সিজেন থাকে তাও সে বেঁচে থাকতে পারে। সে দুই ধরনের সুবিধাই নিতে পারে, তাদেরকে আমরা বলি ফ্যাকাল্টেটিভ। ঠিক আছে, বোঝা যাচ্ছে? কঠিন কিছুই না, আসলে না বোঝার কিছু নাই। আর একটা, সবাই বুঝতে পারছো তো? তাও জিজ্ঞেস করি। জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। এরপরেরটা হচ্ছিল নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট। পরের মানে যেটা পরের ফ্যাক্টর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল কি ধরনের খাবার তাদের দরকার। সবাইকে সব খাবার দিলে তো বাঁচবে না। ঠিক আছে, নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট এটা আরেকটা ফ্যাক্টর, যেমন দ্য ডিফারেন্স ইন দ্য এবিলিটি অফ ব্যাকটেরিয়া টু ইউটিলাইজ গিভেন কেমিক্যাল অ্যাজ নিউট্রিয়েন্ট ফর্ম দ্য বেসিস অফ ডায়াগনস্টিক টেস্টেড ইউজেস টু আইডেন্টিফাই দেয়ার স্পেসিস। ইভেন আমরা ডায়াগনস্টিক টেস্টের সময় কিন্তু বিভিন্ন ধরনের নিউট্রিশন চেঞ্জ করে দেখি। ধরো এই ব্যাকটেরিয়াটা এই মিডিয়াতে বা এই প্লেটে গ্রো করতে পারছে, তার মানে এটা ওই গ্রুপের ব্যাকটেরিয়া। আবার ওই মিডিয়াতে অন্য ব্যাকটেরিয়াটা দিলাম, সে গ্রো করতে পারছে না, তাহলেও কিন্তু আমরা সেভাবে করে কিন্তু আইডেন্টিফাই করতে পারি, স্পেসিস আলাদা করতে পারি, তাই তো? তাহলে দেখো, মেনি ব্যাকটেরিয়াল এন্ড ফাঙ্গাল অর্গানিজম ক্যান নট বি গ্রোন অন জেনারেল ল্যাবরেটরি কালচার মিডিয়া। সাম উইল নট গ্রো অন এনি কাইন্ড অফ মিডিয়া. Some microbes are fastidious. They have special nutritional needs that are not made by standard growth media. তাহলে কি হচ্ছে, নিউট্রিশন তাদের পুষ্টি, তারা কি ধরনের খাবার খায় সেটার উপরেও ব্যাকটেরিয়া অনেকখানি নির্ভর করে। যেমন ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া আমরা কাদেরকে বলি? যাদের একটা স্পেশাল নিউট্রিশনাল নিড থাকে, যে ওই খাবারটা না দিলে সে গ্রো করবে না। স্পেশাল নিউট্রিশনাল খাবারের মধ্যে নির্দিষ্ট
কিছু নিউট্রিশনাল নিড থাকে যে ওই নির্দিষ্ট ওই নিউট্রিশনটা না পেলে সে কিন্তু গ্রো করতে পারে না, তাদেরকে আমরা বলি ফাস্টিডিয়াস। As an example, the bacteria that cause gonorrhea, they grow based on blood-based medium. যেমন ধরো তোমার যেসব ব্যাকটেরিয়া গনেরিয়া ডিজিজটা করে তারা কিন্তু নর্মাল কালচার মিডিয়াতে ল্যাবে তুমি গ্রো করাতে পারবে না, তাদেরকে ব্লাড বেসড রক্ত যুক্ত যে মিডিয়াগুলি আছে ব্লাড মিডিয়া সেগুলিতে কিন্তু গ্রো করাতে হয়। তার মানে কি তারা ফাস্টিডিয়াস, তারা নর্মাল ব্লাড না হলে তারা গ্রো করছে না, তাহলে নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট একটা নিউট্রিশন না পেলে তারা গ্রো করে না, তাহলে তাদেরকে আমরা বলি ফাস্টিডিয়াস। Some bacteria need high salt condition to grow. These are called halophils. যেসব ব্যাকটেরিয়ার অনেক বেশি সল্টের পরিমাণ অনেক বেশি লাগে তাদেরকে আমরা বলি হ্যালোফিলস। Many bacteria will not grow on standard culture plates because they are strict anaerobes and have to be grown in an oxygen-free atmosphere. তুমি যে কোনো তোমরা ভাবতে পারো যে মাইক্রো অর্গানিজম তো না চাইতেও গ্রো করে, এর গ্রো করার জন্য এত কথা চিন্তা করলে হবে? মাইক্রো অর্গানিজম তো বরং আমরা মারতে পারি না, তাই না? ব্যাকটেরিয়া ফাঙ্গাস বা ওরা ইচ্ছা মতো গ্রো করে, ওদেরকে তো মারা বরং কঠিন, ওদেরকে কি গ্রো করানো কঠিন? হ্যাঁ, ব্যাকটেরিয়ার এত রকম আছে, ফাঙ্গাসের এত রকম আছে, তাদের কিন্তু এক একজনের এক এক রকম চাহিদা, তাদের কিন্তু গ্রো করানো, সবাইকে গ্রো করানো কিন্তু এত সোজা না। অনেককে তুমি প্লেটে গ্রো করাতেই পারবা না, কনিক্যাল ফ্লাস্কে গ্রো করাতেই পারবা না, যত খাবারই দাও না কেন। কেন? কারণ তারা এতই অব্লিগেট অ্যানারোবস যে একটুখানি বাতাস পেলেও কিন্তু তারা বাঁচবে না। ঠিক আছে, বুঝতে পারছো? তোমার একদম এয়ারটাইট কোন একটা মিডিয়ামে তাকে গ্রো করাতে হবে। ক্লিয়ার সবাই? তাহলে মানে এই জিনিসটা তোমাদের মনে হতে পারে যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো তো গ্রো অটোমেটিকই করে ফেলে, আমরা বরং ওইগুলোকে মারতে চাই, গ্রো না করাইতে চাই, কিন্তু তাদেরকে কি গ্রো করানোর জন্য তাদেরও কি এত রকম নখরা আছে? আছে, কারণ তাদের অনেকে দেখা যায় যে অনেক রকম ফিক্সড ফ্যাক্টর থাকতে হয়, অনেক ফ্যাক্টর, দেখো 4টা ফ্যাক্টর তোমরা বললাম, পিএইচ, টেম্পারেচার, অক্সিজেন এবং নিউট্রিশন, এই 4টা ফ্যাক্টরের উপর কিন্তু তাদের অনেক ব্যাকটেরিয়ার গ্রোথ নির্ভর করে। এবার আসো, তোমাদের এমনিতে কঠিন লাগছে না তো পড়াটা? না ম্যাম। ব্যাকটেরিয়াল কালচার মিডিয়া এর পরের টপিকটা দেখো। ব্যাকটেরিয়া ক্যান বি গ্রোন ইন লিকুইড মিডিয়াম or more conveniently on the surface of a, আমরা কি ধরনের মিডিয়াতে, কি ধরনের কালচার মিডিয়াতে ব্যাকটেরিয়াকে গ্রো করানো, তুমি যখন ইচ্ছা করে গ্রো করো সেটাকে কালচার বলে। ব্যাকটেরিয়াকে তুমি যখন চাও গ্রো করাতে, সেই গ্রো করানোকে বলা হয় কালচার। সেই কালচার করার মিডিয়াটা কি ধরনের, কোন ধরনের পরিবেশে তুমি গ্রো করাও? একটা হতে পারে যে তুমি লিকুইড মিডিয়াতে গ্রো করালা, যেটাতে খাবার দিচ্ছ সেটা লিকুইড, or more conveniently on the surface of a growth medium gelled with a seaweed polymer called agar. অথবা আরেকটা হতে পারে অ্যাগার পাউডার ইউজ করে তুমি শক্ত করে নিলা মিডিয়াটাকে, জেল বানায় নিলা, শক্ত করে নিলা, তাহলে তখন সেটা হয়ে যাচ্ছে প্লেট বা টিউব, তাই তো? তাহলে সেই আগার মিডিয়া যদি তুমি ইউজ করো তাহলে সেটা হয়ে যাচ্ছে সলিড মিডিয়া, কারণ তোমরা জানো আগার দিয়ে কি হয়, সলিডিফাই হয়, জেলিফাইড হয়। Agar কি? Agar is a polysaccharide purified from certain marine algae. এক ধরনের মেরিন মানে পানির শৈবাল থেকে কিন্তু আমরা এই আগার পলিস্যাকারাইডটাকে পাই। আগার একটা পলিস্যাকারাইড যেটা আমরা একটা নির্দিষ্ট রকমের মেরিন অ্যালজি থেকে পাই। আগার ইটসেলফ ইজ নট এ নিউট্রিয়েন্ট ইন মাইক্রোবায়োলজিক্যাল গ্রোথ মিডিয়া। তোমরা কিন্তু মনে রাখবা, শুধু আগার দিলে কিন্তু ব্যাকটেরিয়া গ্রো করবে না, কারণ আগার কোনো খাবার না। আগার শুধু মিডিয়াটাকে জমাতে সাহায্য করে, শক্ত করতে সাহায্য করে, এর বাইরে এটা কিন্তু কোনো খাবার না। If it was, it would be no use because it would break down as colonies grow on it. It is the substance that are dissolved in solution along with the agar that are nutrients. Agar just provides a stable nutrient containing gel platform on which colonies can grow. তাহলে আগার কোনো খাবার না, এটা নিউট্রিয়েন্টের পাশাপাশি মিডিয়াতে অ্যাড করা হয় সেটাকে শক্ত করতে, জমাট বাঁধাতে, যার ফলে যেটার উপরে কলোনিটা গ্রো করতে পারে, ব্যাকটেরিয়াল কলোনি। এখন দেখো গ্রোথ মিডিয়া কয় রকমের হয়ে থাকে। প্রথমটার নাম হচ্ছে কমপ্লেক্স গ্রোথ মিডিয়া। এটা কি কমপ্লেক্স? তার মানে কি খুব সিম্পল না, এর মধ্যে রিচ অর্গানিক নিউট্রিয়েন্ট থাকে, যেমন বিফ এক্সট্রাক্ট, ইস্ট এক্সট্রাক্ট, পেপটন, অনেক ধরনের ভালো ভালো খাবার, বুঝতে পারছো, অনেক প্রোটিন, মল্ট এক্সট্রাক্ট, এগুলি ইউজ করা হয়। দেখো মল্ট এক্সট্রাক্ট আমরা কিসে ইউজ করি, কোথায় থাকে বলো তো?
বার্লি থেকে পাওয়া এক্সট্রাক্ট, হরলিক্স, তাই না? এটা আমাদের কি এনার্জি ড্রিঙ্ক, আমরা এটাকে খুব ভালো খাবার হিসেবে ধরি, তাই না? কোনো রোগীকে দেখতে গেলে আমরা যাই, যদিও এখনো ওইগুলি কোনো খুব ভালো মানে ইফেক্ট এখনো প্রমাণিত হয়নি, তারপরেও মল্ট এক্সট্রাক্ট থাকে হরলিক্স এর। বিফ এক্সট্রাক্ট কি? বিফ এক্সট্রাক্ট হচ্ছে মাংস থেকে পাওয়া, গরুর মাংস থেকে পাওয়া প্রোটিন পাউডার। ইস্ট এক্সট্রাক্ট, এটাও আমরা এক ধরনের প্রোটিন পাউডার। পেপটাটা হাইড্রোলাইজড বিফ। হ্যাঁ, তাহলে সব ভালো ভালো খাবার যেগুলোর মধ্যে দেওয়া হচ্ছে কমপ্লেক্স গ্রোথ মিডিয়া। দিস আর রিচ ইন দ্য নিউট্রিয়েন্ট, মানে কি অনেক খাবার, রিচ নিউট্রিয়েন্ট, অনেক রিচ খাবার, তাই না? রিচ ফুড দিচ্ছি আমরা, যেসব অনেক ব্যাকটেরিয়া সেরকম মিডিয়াতে গ্রো করে। They are called complex media because while we know from experience that there are very good substance for growth media, they contain many different compounds and we are not always sure of the exact composition of this media. Defined media consists of mixture of known compound, যেমন এই ধরনের কমপ্লেক্স মিডিয়াতে আমরা কোনটা কত পরিমাণ দিচ্ছি সেটার কিন্তু কোনো নির্দিষ্ট কিছু নেই। আমরা ভালো একটা রিচ মিডিয়া তৈরি করছি, খাবার অনেক ভালো ভালো দিচ্ছি, কিন্তু কোনটা কত পরিমাণে একদম এক্সাক্ট আমরা জানি না। এটা আমাদের মিক্সচার অফ বিভিন্ন কম্পাউন্ড থাকে, অনেক কমপ্লেক্স বলছি, তার মানে মিক্সচার অফ ডিফারেন্ট কম্পাউন্ড, যেমন সল্ট, গ্লুকোজ, মিনারেল, ভিটামিন, এগুলি সব কিছুরই একটা কমপ্লেক্স মিক্সচার থাকে। ঠিক আছে? ডিফাইন্ড মিডিয়া, পরেরটা দেখো ডিফাইন্ড। ডিফাইন্ড মানে কি? জানা, ডেফিনেশন, সংজ্ঞা, মানে আমরা জানি এটা কাকে বলে, কি। তাহলে ডিফাইন্ড মিডিয়া হচ্ছিল যা যে আমরা মিডিয়াতে ইউজ করছি, নাইট্রোজেন আর কার্বন কম্পাউন্ড, তাদেরকে আমরা সোল নিউট্রিশন, সোল খাবার, আসল খাবার হিসেবে, মানে মেইন খাবার হিসেবে আমরা নাইট্রোজেন অথবা কার্বনের কোনো কম্পাউন্ড ইউজ করি। সেই সব মিডিয়ায় কতটুকু ইউজ করছি সেটা আমাদের জানা। দেখো, defined media are used to test for the ability of an unknown bacterium to use known compounds such as nitrogen or carbon compound as sole source of that element, and as such defined media can be used to identify bacteria according to what sources they can and cannot use. তাহলে ডিফাইন্ড মিডিয়াটা কি? আমরা একদম নির্দিষ্ট করে জানি এই মিডিয়াতে কি কি জিনিস আছে। ধরো তুমি একটা মিডিয়া বানালা যেখানকার মেইন খাবারটা কার্বন কম্পাউন্ড, আরেকটা মিডিয়া বানালা যেটার মেইন খাবারটা নাইট্রোজেন কম্পাউন্ড, এবং কতটুকু দিচ্ছ সেটা তোমার একদম জানা। এর মধ্যে তুমি কি করলা? একটা ব্যাকটেরিয়া নিলা, নিয়ে কার্বন কম্পাউন্ড আলাটাতেও গ্রো করানোর চেষ্টা করলে, নাইট্রোজেনটাতেও গ্রো করানোর চেষ্টা করলা। শেষে গিয়ে দেখলা যে তোমার নাইট্রোজেন আলা খাবার দেওয়াটা, নিউট্রিশন আলা প্লেটটাতে ব্যাকটেরিয়াটা গ্রো করলো, কার্বনটা গ্রো করলো না। তখন তুমি এই ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াটা কিন্তু তুমি জেনে গেলা যে কার্বন কম্পাউন্ডে গ্রো করে না, এর জন্য নির্দিষ্ট করে নাইট্রোজেন যুক্ত খাবারই দিতে হবে। ঠিক আছে? প্রথমে যখন আমরা একটা ব্যাকটেরিয়াকে নিয়ে কাজ করি, প্রথমে এর সম্পর্কে আমরা কিছুই জানি না, তখন কিন্তু আমরা ডিফাইন্ড মিডিয়া ইউজ করে করে দেখি যে সবচেয়ে ভালো গ্রো করে কোন মিডিয়াতে। বুঝতে পারছো? জি ম্যাম। এরপরে দেখো সিলেক্টিভ মিডিয়া। সিলেক্ট করা মানে কি? নির্বাচন করা। আমি সিলেক্টিভ মিডিয়া দিচ্ছি, কিছু একটা এই মিডিয়ার মধ্যে দিচ্ছি যেটা থেকে আমি কোনো একটা ব্যাকটেরিয়া, নির্দিষ্ট একটা ব্যাকটেরিয়াকে সিলেক্ট করতে পারবো, চুজ করতে পারবো। কিভাবে? Selective media allow a particular type of bacterium to grow in preference to another. An example is certain media that contain dyes that will selectively allow one kind of bacteria to grow and not another, based on what their gram type is. Rose Bengal agar, for instance, which selects for the growth of yeast and molds. তাহলে তুমি চিন্তা করো, ধর তোমার একটা মিক্স কালচার অফ ব্যাকটেরিয়া আছে, অনেক রকমের ব্যাকটেরিয়ার একটা মিশ্র একটা কালচার তোমার কাছে আছে, কিন্তু তুমি চাচ্ছ অনেকগুলি মাইক্রোবস এর একটা মিক্সড কালচার আছে, তুমি চাচ্ছ শুধুমাত্র ইস্ট এবং ব্যাকটেরিয়াটা গ্রো করাতে, অন্য কিছু না। ব্যাকটেরিয়ার মধ্যে ধরো তুমি চাচ্ছ গ্রাম নেগেটিভ একটা ব্যাকটেরিয়া গ্রো করাতে, তখন তুমি কি করবা? তুমি সিলেক্টিভ মিডিয়াতে দিবা, যে মিডিয়াতে শুধুমাত্র গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলি গ্রো করবে, অন্য ব্যাকটেরিয়া মরে যাবে। তাহলে তুমি ওই মিডিয়া ইউজ করেই সিলেক্ট করতে পারছো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে। বুঝতে পারছো? সেটা হচ্ছে সিলেক্টিভ মিডিয়া। তাহলে কিভাবে সেটা হয়? সিলেক্টিভ মিডিয়াতে এমন কোন একটা খাবার দেওয়া হয় যে খাবারটা একজন খুব শখ করে খাবে এবং বেঁচে থাকবে, কিন্তু অন্য ধরনের ব্যাকটেরিয়া সেটা খেতে পারবে না এবং মরে যাবে। তাহলে যে খাবে এবং বেঁচে থাকবে তাকে কিন্তু তুমি খুব সহজেই সিলেক্ট করতে পারছো। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, তারপরে দেখো ডিফারেন্সিয়াল মিডিয়া। হ্যাঁ,
ডিফারেন্সিয়াল মিডিয়া কি? ডিফারেন্সিয়াল মিডিয়া হচ্ছে হলো which may be complex or defined। হ্যাঁ, এটাও কিন্তু দুই রকমের হতে পারে, কমপ্লেক্সও হতে পারে, ডিফাইন্ডও হতে পারে। ডিফারেন্সিয়াল মিডিয়া কি? allow more than one type of bacterium to grow but identify one of the bacterial colonies, usually by means of a color change caused by a chemical reaction that a particular bacterium can undertake but the other on the plate cannot। দেখো, ডিফারেন্সিয়াল মিডিয়া হচ্ছিল এই মিডিয়াতে তোমার দুই রকমের মানে মোর দ্যান ওয়ান, এক রকমের বেশি একাধিক ব্যাকটেরিয়াকেই গ্রো করতে দিবে এই মিডিয়াটা, কিন্তু তাদের দুইটার ধরো দুই রকমের গ্রো করলো, তাদের দুইজনের মধ্যে আবার একটা পার্থক্য করে দিবে যার থেকে আমরা দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারবো। আবার শোনো, ডিফারেন্সিয়াল মিডিয়া কি? শুধুমাত্র একাধিক ব্যাকটেরিয়া এরা গ্রো করতে দিবে, কিন্তু দুই ধরনের মধ্যে তারা আবার পার্থক্য করার জন্য কিছু একটা করবে। যেমন আমরা ক্লোনিং যখন করি, ক্লোনিং করার পরে আমরা কিন্তু ব্যাকটেরিয়াকে গ্রো করা, ব্যাকটেরিয়ার মধ্যে যখন ক্লোন করাই কোনো একটা জিন, তখন আমরা একটা মিডিয়াতে গ্রো করাই। ক্লোন করা মানে কি? তুমি জিনটাকে ব্যাকটেরিয়ার ভিতরে ইনসার্ট করেছো, ব্যাকটেরিয়া হুবহু সেই জিনটাকে যতবার নিজেরা সেল ডিভিশন করে নাম্বার বাড়াবে ততবার কিন্তু সেই জিনটা যেটা তুমি ঢুকাইছো সেটাও কপি হবে, একদম হুবহু কপি হবে। সেটা হচ্ছে ক্লোন, তাই তো? ক্লোন মানে কি? হুবহু কপি করা, তাই তো? তাহলে এটা যখন আমরা ব্যাকটেরিয়ার মধ্যে কোনো জিনকে ক্লোন করি, তখন একটা ব্যাকটেরিয়া যেটার মধ্যে ধরো আমার ওই জিনটা ইনসার্ট হয়েছে, ঢুকেছে, আমি যেটা ঢুকাতে চেয়েছি, সেটা যখন গ্রো করে সেটা কিন্তু দেখা যায় হোয়াইট কালার হচ্ছে, আর যেটার মধ্যে ঢুকে নাই সেটা কি হচ্ছে? ব্লু কালার হচ্ছে। তাহলে আমি কিন্তু খুব সহজেই প্লেট দেখে বেছে নিতে পারি হোয়াইট কলোনিগুলি হচ্ছিল আমার দরকারি, যেটার মধ্যে জিনটা ঢুকেছে। এইটা হচ্ছিল ডিফারেন্সিয়াল মিডিয়া। সব দুই রকমকেই গ্রো করতে দিবে, কিন্তু কোনো একটা পার্থক্য করে দিবে যার থেকে তুমি বুঝবা এইটা এ এটা ও, দুইটার মধ্যে ডিফারেন্স। ঠিক আছে? কিভাবে? দেখো, একটা এক্সাম্পল দেখলে হয়তো বুঝবা। and as an example, EMB agar using methylene blue agar, এটা কি করে? এই আগারটা যদি তুমি ইউজ করো, which specifically gives colonies of E. coli a metallic dark sheen। ইকোলাই ব্যাকটেরিয়াকে এই আগারের মধ্যে গ্রো করলে এটার মধ্যে একটা মেটালিক, একটা ডার্ক, একটা চকচকে একটা শেড আসে, শিন আসে, শাইন আসে। কিন্তু অন্য কলোনির ব্যাকটেরিয়াও কিন্তু গ্রো করে, কিন্তু তারাও ডার্কিশ হয়, বাট ডু নট হ্যাভ দ্য মেটালিক শিন। কিন্তু ওদের মেটালিক একটা যে চকচকে একটা শাইন, সেটা কিন্তু অন্য ব্যাকটেরিয়ার মধ্যে আসে না। তাহলে তুমি প্লেটের মধ্যে 4 রকমের ব্যাকটেরিয়া থাকলে যেটার মধ্যে তুমি দেখছো একটা মেটালিক শাইন আছে, তুমি কিন্তু সহজেই দেখে বুঝবে কি ইকোলাই, তাই না? বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, আজকে এই শীটের এই পর্যন্তই। আমি নিচের যেটা যে 6টা রকমের ভাগ, এটা আমি আসলে তোমাদেরকে ইসে দিব, এটা তোমাদেরকে আমি পড়াবো না, এই পর্যন্তই। ঠিক আছে? তাহলে কোন পর্যন্ত হলো? এই যে এইটা ডিফারেন্সিয়াল মিডিয়া পর্যন্ত তোমাদের এই শীটটা। আমাদের আরেকটা শীট আছে, ওইটা তোমাদের ইসেও করবা তোমরা, কি বলে বলো তো, ওটা তোমরা করবে হচ্ছে হলো ক্লাসও করবে। হ্যাঁ বলো। প্র্যাকটিক্যালে ম্যাম? হ্যাঁ, প্র্যাকটিক্যালও করবা, সেই শীটটা এখন আমি পড়াবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে হ্যাঁ, আচ্ছা, এখন আমরা তাহলে ডিফারেন্সিয়াল মিডিয়া দেখলাম, একটাতে হচ্ছে যেটা আমার প্রয়োজন সেটা বেঁচে থাকবে আর সব মারা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে কি সিলেক্টিভ মিডিয়া ছিল। ডিফারেন্সিয়াল মিডিয়া হচ্ছে তোমার 2 রকম 3 রকমের গ্রো করবে, কিন্তু তুমি ডিফারেন্স করার মতো কোনো একটা বৈশিষ্ট্য থাকবে, যেটা দেখে তুমি 2-3 রকমের মধ্যে থেকে সবাইকে মেরে ফেলবে না, বাকিগুলো গ্রো করবে, কিন্তু তুমি একটা ডিফারেন্স বুঝবা, কোনো একটা কালার চেঞ্জ, কোনো একটা কিছু দিয়ে তুমি। আমাদের এই আমার দুটাতেই আমি কিন্তু আমার যেটা প্রয়োজন সেটা পেয়ে যাচ্ছি, তো আমাদের এই দুটো আলাদা কেন লাগলো? মানে না না, তোমার দুইটাতে প্রয়োজন এমন না, তোমার ধরো 2 রকমই প্রয়োজন। ঠিক আছে? তুমি কোনটা আলাদা করতে চাচ্ছ। ঠিক আছে? ধরো আমি খুব খারাপ একটা উদাহরণ দিচ্ছি, ধরো আমি তোমাকে চাল আর ডাল মিক্স করে দিলাম, তুমি দুইটাকে আলাদা করলা, চালও করলা ডালও করলা, তোমার কিন্তু ডালটাও দরকার চালটাও দরকার। ঠিক আছে? তুমি দুইটা আলাদা করতে চাচ্ছ, আলাদা করে দিলা, চাল সাদা ডাল লাল বা অরেঞ্জ কালার, এই কালার দেখে তুমি আলাদা করলা।
দুইটাই তোমার দরকার। আবার তোমাকে আমি যদি চাল আর পাথর মিশিয়ে দিই, যখন তুমি চালকে আলাদা করবা, পাথরকে আলাদা করবা, কিন্তু পাথরটা তোমার মরে গেলে, মানে ধরো আমি উভয় বলছি যে ওটা তোমার দরকার নাই, ঠিক আছে, বুঝতে পারছি। তুমি ইউজ করবা সিলেক্টিভ মিডিয়া, যেখানে থেকে তুমি শুধু চালটাকে নিবা, পাথর মরে যাবে। আর চাল আর ডাল যখন, তখন তুমি দুইটাকেই বাঁচায় রাখতে চাও, কিন্তু দুইটাকে আবার আলাদাও করতে চাও, তখন তুমি কি করবা? ডিফারেন্সিয়াল মিডিয়া। ঠিক আছে, আমার উদাহরণ ভালো হলো না, কিন্তু তুমি বুঝলে। জি ম্যাম। তারপরে কি জানি বললাম, এরপরে শীটটা একটু দেখো। গ্রাম স্টেনিং, এইটা হচ্ছিল মাইক্রোবায়োলজিক্যাল খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক, গ্রাম স্টেনিং টেকনিক। ঠিক আছে, এটা দিয়ে আমরা ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করি, একটা ছিল গ্রাম পজিটিভ আর একটা গ্রাম নেগেটিভ। যারা গ্রাম স্টেইনিং এ একটা নির্দিষ্ট কালার দেয় তাদেরকে আমরা বলি গ্রাম পজিটিভ, আর যেসব ব্যাকটেরিয়া ওই কালারটা গ্রহণ করে না, গ্রাম ডাইটা, সেটাকে আমরা বলি গ্রাম নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভ শুনে তোমরা বুঝতে পারছো কি? এটা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কথাটা তোমরা মাইক্রোবায়োলজিতে খুব ভালো করেই পড়ে আসছো, তাও আমি আরেকটু বলতে চাই, মানে ল্যাবরেটরিতে কিভাবে করবা। তোমরা অনেকেই তো ল্যাবরেটরিতে কাজ করো, তাই না? ডায়াগনস্টিক ল্যাবে গ্রাম স্টেনিং করো না? জি ম্যাম। এটা খুবই রুটিন একটা ব্যাকটেরিয়াল। আবার অনেকেই আছি আমরা যাদের এই সম্পর্কে কোনো ধারণাই নেই। আচ্ছা, হ্যাঁ, কিন্তু গ্রাম স্টেনিং তোমরা যেহেতু মাইক্রোবায়োলজি কোর্সটা পড়ে আসছো, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মানে নামটা তো অ্যাটলিস্ট শুনে আসছো, তাই না? কাকে বলে সেটা শুনছি, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা কিভাবে করে স্টেনিংটা, এটা ধারণা নাই, থাকার দরকার নেই, এটাই তোমরা ল্যাবে আসলে করবে কিভাবে করে। ঠিক আছে, কিন্তু ধারণাটা তো আছে যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আমরা বলে থাকি। এটা ব্যাকটেরিয়া কি ধরনের জানো? এটা ওদের একদম বেসিক একটা কোশ্চেন, যে ব্যাকটেরিয়া কি গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ। ধরো এটা একদম মানুষের ক্ষেত্রে যেরকম নাম আমরা শুরুতে জিজ্ঞেস করি তোমার নাম কি, এরকম একটা ব্যাপার, যে ব্যাকটেরিয়াকে প্রথমেই আমরা জিজ্ঞেস করি তুমি কি গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ। এটা একদম বেসিক ব্যাপার। ঠিক আছে, তাহলে এটা কেন এত বেসিক, কি ঘটনা, এটা আমরা এখন পড়বো। দেখো তোমরা দেখতে পাচ্ছ তো না শীটটা? অবজেক্টিভটা কি? সেটা হচ্ছে টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য টু মেজর ক্যাটাগরিজ অফ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ। গ্রাম স্টেনিং টেকনিকের কারণটা কি? আমরা পার্থক্য করতে চাই, ডিফারেন্সিয়েট করতে চাই দুইটা যে মেজর ক্লাস আছে, মেজর টাইপ আছে ব্যাকটেরিয়া, সেই দুটার মধ্যে। সেই দুটা টাইপ কি? একটা হচ্ছে গ্রাম পজিটিভ, একটা হচ্ছে গ্রাম নেগেটিভ। এবং আরেকটা অবজেক্টিভ, আরেকটা উদ্দেশ্য এই টেকনিকের, টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য গ্রাম স্টেইন রিঅ্যাকশন এফেক্টস গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বেসড অন দ্য বায়োকেমিক্যাল এন্ড স্ট্রাকচারাল ডিফারেন্স অফ দ্য সেল ওয়াল। তোমরা যেহেতু বায়োকেমিস্ট, একদম ডিটেলসে তোমাদের ব্যাপারটা জানতে হবে, সেই জন্য সেকেন্ডটা, যে এটা বোঝার জন্য, টু আন্ডারস্ট্যান্ড যে তাদের সেল ওয়ালের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কি ধরনের পার্থক্য থাকে, যে একজন একটা কালারে রঞ্জিত হয় আর আরেকজন হয় না। বুঝতে পারছো তাদের পার্থক্যটা কি, মানে মেইন মেকানিজমটা আসলে কেন হয়। অন্য যে কেউ শুনে বলবে যে এই কালারে কালারটা হচ্ছে আর একজন হচ্ছে না, এখানেই অন্য সবার সাথে তোমাদের পার্থক্য, যে তোমরা ওইটাও কোশ্চেন করবা, ওইটাও তোমাদের অবজেক্টিভে থাকবে যে কেন হচ্ছে না, তাদের সেল ওয়ালে কি ডিফারেন্স, কি কারণে তাদের স্ট্রাকচারাল ডিফারেন্সটা কি, যে একজন পজিটিভ একজন নেগেটিভ। প্রিন্সিপাল দেখো, staining is an auxiliary technique used in microscopic technique used to enhance the clarity of the microscopic image. ঠিক আছে, স্টেইনিং মানে রং দেওয়া, রং স্টেইনিং মানে শুধুমাত্র রং করা, স্টেইন মানে হচ্ছিল কালার। হ্যাঁ, স্টেইনিংটা একটা অক্সিলারি, একটা সহকারী টেকনিক, এটা মাইক্রোস্কোপিক টেকনিক। মাইক্রোস্কোপিক টেকনিকটা হচ্ছিল আসল টেকনিক, কিন্তু তাকে সাহায্য করার জন্য আমাদের মাইক্রো অর্গানিজমটাকে একটা কালার আমরা দিয়ে নেই, না হলে আমরা মাইক্রোস্কোপের নিচে কোন দিকে তাকাতে হবে, সব মাইক্রো অর্গানিজম তো পানির মতো কোনো কালারলেস, তাহলে আমরা কোন জায়গাটাতে তাকাবো, কোন জায়গাটাতে মাইক্রোস্কোপের আন্ডারে রাখবো, সেটার জন্য তাকে মার্ক করার জন্য কিন্তু আমাদের একটা কালার দেওয়া হয়। তাহলে স্টেইনিংটা একটা অক্সিলারি, সহকারী একটা টেকনিক, কৌশল, তাই তো? এটা মেইন কোনো কৌশল না, এটা আমাদের মাইক্রোস্কোপটা হচ্ছে মেইন কৌশল, কিন্তু তাকে সাহায্য করার জন্য মাইক্রোস্কোপের নিচে অর্গানিজমকে দেখাটাকে আরো সহজ করার জন্য স্টেইন কিন্তু একটা সহকারী টেকনিক। ঠিক আছে, স্টেইনিং। আচ্ছা, স্টেইনস এন্ড ডাইস,
stain মানেও রং, dye মানেও রং, আর widely used in the scientific field to highlight the structure of the biological specimen, cell, tissue. শুধু যে মাইক্রো অর্গানিজম দেখার জন্য তা না, সেল বলো, টিস্যু বলো, এগুলি দেখার জন্য আমাদের কিন্তু স্টেইনিং লাগে। The most widely used staining procedure in microbiology is the gram staining. তাহলে সবচেয়ে বেশি ইউজ হয় মাইক্রোবায়োলজিতে কোনটা? এটা ছিল গ্রাম স্টেইনিং। ঠিক আছে, discovered by the Danish scientist and physician, মানে উনি সায়েন্টিস্টও ছিলেন, ফিজিশিয়ান মানে ডক্টরও ছিলেন, হ্যান্স ক্রিশ্চিয়ান জোয়াসিম গ্রাম in 1884। ঠিক আছে, দেখো কত শত বছর আগে। Gram staining is a differential staining technique that differentiate bacteria into two groups. দুইটা গ্রুপের মধ্যে ব্যাকটেরিয়াকে পার্থক্য করে, সেই গ্রুপটা কি? গ্রাম পজিটিভ and গ্রাম নেগেটিভ। The procedure is based on the ability of microorganism to retain color of the stain used during the gram stain reaction. এটা কি? এই প্রসিডিউরটা কিসের উপর বেসিস করে করা হয়? মাইক্রোঅর্গানিজমের ক্ষমতা, এবিলিটি টু রিটেন কালার, কালার একটা নির্দিষ্ট কালারকে ধরে রাখার ক্ষমতার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ করি। গ্রাম পজিটিভ যারা, তারা একটা নির্দিষ্ট কালারকে ধরে রাখতে পারে, কালারটা সেই জন্য সেই কালারটা তারা প্রকাশ করতে পারে, আর একজন সেই কালারটাকে ধরে রাখতে পারে না, সেই কালারে রঞ্জিত হয় না। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আর ডি কালারটা দিলে তাদের মধ্যে সে কালারটা আবার চলে যায়, ডিকালারাইজড হয়ে যায় বাই দ্য অ্যালকোহল। অ্যালকোহল দিয়ে তুমি যদি ওয়াশ করো তাহলে কিন্তু তারা আবার ডিকালারাইজ হয়ে যায়, কালারটা চলে যায়, লুজিং দ্য কালার অফ প্রাইমারি স্টেইন। শুরুতে যে গ্রাম স্টেইনটা দেওয়া হয়েছিল সেই কালারটা তারা লুজ করে, যারা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি করে? ডিকালারাইজড হয় না, অ্যালকোহল দিয়ে ওয়াশ করলেও তারা সেই কালারটাকে ধরে রাখে। And will remain as purple, বেগুনি কালার, যেটা গ্রাম স্টেইনিং এর কালারটা পার্পল কালার, বেগুনি রং, সেই কালারটাকে গ্রামস পজিটিভ ব্যাকটেরিয়ারা ধরে রাখে। অ্যালকোহল দিয়ে ওয়াশ করলেও তারা কালার চলে যায় না। After decoloration step, a counter stain is used to impart a pink color to the decolorized gram negative organism. তাহলে যখন অ্যালকোহল দিয়ে ওয়াশ করলা, এক গ্রুপের কালার চলে গেল না, তারা কি হলো? তারা পার্পল কালারই থেকে গেল, বেগুনি। আর এক গ্রুপের কালার চলে গেল, তাহলে তারা কি হয়ে গেল? আবার সাদা হয়ে গেল, স্বচ্ছ হয়ে গেল, তাই না? তো আমাদের তো বোঝার জন্য স্বচ্ছটাকেও তো আরেকটা কালার দিয়ে তখন আমরা একটা পিঙ্ক কালার দিয়ে আমরা স্বচ্ছটাকে তখন আবার কালার করে দিই, যাতে আমরা দুইটার মধ্যে পার্থক্য করতে পারি। তুমি বলতে পারো যে একটাকে কালার থাকলো আর একটা কালার নাই, আবার সাদা হয়ে গেল, সেটা দিয়ে তো বোঝা যায় কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। কিন্তু সেটা দিয়ে বোঝার থেকে আমি যদি আবার আর একটা কালার দেই, তাহলে যে বেগুনি রংটা ধরে রেখেছিল সে আর নতুন কালারটা গ্রহণ করবে না, সে বেগুনিই থাকবে। আর যে কালার মানে উঠে গেছিল সে আবার একটা নতুন কালার গ্রহণ করবে। তাহলে আমাদের কিন্তু দুইটা রঙের মধ্যে পার্থক্য করাটা ইজিয়ার হবে। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে দুইটা কালার ইউজ করি আর একটা ওয়াশিং স্টেপ অ্যালকোহল ইউজ করি। ঠিক আছে, তারাও আমরা খুব ভালো করে আরো করবো, তখন আরো বুঝে যাবে যাদের বুঝতে অসুবিধা। তোমরা এটা পড়েছো তো না, মানে এমনি কোর্সটাতে, মাইক্রোবায়োলজি কোর্সে 203 তে? জি ম্যাম। হ্যাঁ ম্যাম, এটা পড়ছিলাম ম্যাম, স্যার পড়াইছিল। হ্যাঁ, তাহলে কি এটা আমার পড়ানো তেমন দরকার আছে? ম্যাম তারপর আপনি একটু ইয়ে করে দিলে ম্যাম আর একটু সুবিধা হয় আমাদের জন্য আর কি। হাইলাইট করে যদি একটু বলে দিতেন ম্যাম জাস্ট। শর্টে আপনার মতো করে একটু বুঝায় জানান। আচ্ছা, তাহলে দেখো ইম্পর্টেন্সটা কি। হ্যাঁ, গ্রাম স্টেইন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রিলিমিনারি স্টেপ ইন ইনিশিয়াল ক্যারেক্টারাইজেশন। এটা একদম শুরুর দিকে ব্যাকটেরিয়ার ক্যারেক্টারাইজেশন, যে না বললাম না যে নামের মতো। হ্যাঁ, ইট ইজ অলসো এ কি প্রসিডিউর ইন দ্য আইডেন্টিফিকেশন অফ ব্যাকটেরিয়া বেসড অন স্টেইনিং ক্যারেক্টারিস্টিক্স এনেবলিং দ্য ব্যাকটেরিয়া টু বি এক্সামিনড ইউজিং এ লাইট মাইক্রোস্কোপ। সেকেন্ড কালারটা দেওয়ার এটাই কিন্তু কারণ, আমি লাইট মাইক্রোস্কোপের নিচে যে দিব, স্বচ্ছ হয়ে গেলে তো সে মাইক্রোস্কোপের নিচে দেখতে পারবো না। আমি সেকেন্ড একটা কালার দিলে একজন হবে পিঙ্ক, একজন হবে পার্পল, তখন আমি মাইক্রোস্কোপের নিচে সহজেই দেখতে পারবো। আচ্ছা, লাইট মাইক্রোস্কোপ দিয়ে কিন্তু ব্যাকটেরিয়া দেখা যায়, ভাইরাস দেখা যায় না। মনে আছে তো? ভাইরাস দেখতে হলে আমাদের কি লাগে? কি মাইক্রোস্কোপ লাগে? ইলেকট্রন মাইক্রোস্কোপ। Very good. আচ্ছা, one stain, the morphology and arrangement of the bacteria may be observed as well. এটা ইম্পর্টেন্স
step in the screening of infectious agent in clinical specimens such as direct smears from a patient. তুমি পেশেন্ট থেকে কোনো কফ নিলা, ব্লাড নিলা, যে কোনো ডাইরেক্ট স্মিয়ার মানে একটা আবরণ থেকে কিন্তু তুমি ব্যাকটেরিয়াকে প্রথমেই তুমি গ্রাম স্টেনিং দিয়ে পজিটিভ না নেগেটিভ এটা জেনে নাও। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দেখো এদের কি হয়, the gram stain procedure enables bacteria to retain color of the stains based on the difference in the chemical and physical properties of the cell wall. গ্রাম পজিটিভ এবং নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মধ্যে পার্থক্য থাকার জন্যই একজন কালারটা ধরে রাখতে পারে, যারা গ্রাম পজিটিভ তারা ডার্ক পার্পল কালারটা ধরে রাখতে পারে, এবং ওই ডার্ক পার্পল কালারটার নাম হচ্ছিল ক্রিস্টাল ভায়োলেট। তারা সেল ওয়ালের মধ্যে সেই ক্রিস্টাল ভায়োলেট কালারটা যেটা প্রাইমারি ডাই সেটাকে ধরে রাখতে পারে। প্রাইমারি মানে কি শুরুতে প্রথমে আমরা এই ডাইটা দেই ক্রিস্টাল ভায়োলেট কালারটা, এটাকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াটা ধরে রাখতে পারে। এটার এক্সাম্পল কি স্টেফাইলোকক্কাস অরিয়াস। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যারা, তারা কিন্তু ওই প্রাইমারি ডাইয়ের কালারটা ধরে রাখতে পারে না, সেজন্য আমরা পরবর্তীতে যে কালারটা দেই কাউন্টার স্টেইন, সেই রেড অথবা পিঙ্ক কালারটা প্রকাশ দেখায়, যেটাকে আমরা সে রেড বা পিঙ্ক কালার কোনটা ইউজ করি ওটার নাম স্যাফরানিন। এক্সাম্পল হচ্ছে ইকোলাই, ইস্টেরিসিয়া কোলাই। তাহলে প্রথমে তারা পিঙ্ক পার্পল কালারটা ক্রিস্টাল ভায়োলেটের কালারটা ধরে রাখতে পারে না, তার ফলে তারা কি হয়ে যায়, আবার স্বচ্ছ হয়ে যায়, পানির মতো হয়ে যায়, কালারলেস হয়ে যায়। তখন আমরা যখন স্যাফরানিন বা রেড বা পিঙ্ক কালারের স্যাফরানিন ডাইটা দিই, তখন তারা সেই কালারটা গ্রহণ করে। তাদের প্রথম কালারটা যেহেতু চলে যায়, সো তারা সেকেন্ড কালারটা গ্রহণ করে। আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াটা কি করে, প্রথম কালারটাই ধরে রাখে, সো তারা সেকেন্ড কালারটা আর গ্রহণ করার তাদের আর জায়গা থাকে না। এরপর আসো ব্যাকটেরিয়াল মরফোলজি। ব্যাকটেরিয়া কি কি রকমের হয়, ঠিক আছে? দেখো প্রথমে ব্যাকটেরিয়া আর ভেরি স্মল ইউনিসেলুলার মাইক্রো অর্গানিজম। তোমরা খুবই ভালো করে জানো এটা ভীষণ ছোট। ইউনিসেলুলার মানে কি একটা সেল তাদের, তাই তো? এবং ইউবিকিটাস ইন নেচার মানে নেচারে সর্বত্র এদের পাওয়া যায়। দেয়ার আর মাইক্রোমিটারস, 1 micrometer is equal to 10 to the -6 meter in size. They have cell wall, তোমরা জানো প্লান্ট এবং ব্যাকটেরিয়াতে সেল ওয়াল থাকে, এবং সেই সেল ওয়ালটা কি দিয়ে তৈরি, পেপটাইডোগ্লাইকান দিয়ে এই সেল ওয়ালটা তৈরি। তার মানে কি গ্লুকোজ এবং পেপটাইড মানে প্রোটিন এবং কার্বোহাইড্রেট দুইটাই আছে তাদের সেল ওয়ালে, পেপটাইডোগ্লাইকান, এন্ড রিপ্রোডিউস বাই বাইনারি ফিশন। তাহলে তারা কিভাবে রিপ্রোডাকশন করে, কিভাবে তাদের নাম্বার বাড়ায়, কিভাবে তাদের সন্তান হয়, তাদের শুধুমাত্র মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায়, বাইনারি ফিশন। ব্যাকটেরিয়া ভ্যারি ইন দেয়ার মরফোলজিক্যাল ফিচার। বিভিন্ন রকম মরফোলজিক্যাল মানে কি তাদের দেখতে কেমন, এরকম বিভিন্ন রকমের হয়। যেমন কমন মরফোলজি কি, কক্কাস মানে কি বলের মতো, স্ফেরিক্যাল ব্যাকটেরিয়া। এক্সাম্পল দেখো স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস পাইরোজেন্স। ব্যাসিলাস মানে রড শেপ, লম্বা রডের মতো। স্পিরিলাম মানে কি স্পাইরাল শেপড ব্যাকটেরিয়া। স্পিরিলাম মানে কি স্পিরিলিয়াম নামের মধ্যে বোঝাচ্ছে স্পাইরাল, প্যাঁচানো। আবার সাম ব্যাকটেরিয়া কিরকম হয়, কক্কোব্যাসিলি। দেখো কক্কাসও আছে ব্যাসিলিও আছে, কিছু অংশ গোলাকার কিছু অংশ রডের মতো। ফিলামেন্টাস সুতার মতো। ফিউসিফর্ম ট্যাপার্ড এন্ড, শেষের দিকটা চাপ খাওয়া। ফিউসিফর্ম মানে হচ্ছে ট্যাপার্ড মানে হচ্ছিল চাপ খাওয়া, শেষের দিকটা চাপ দেওয়া। এবার দেখো এইগুলি হচ্ছিল ব্যাকটেরিয়ার কমন মরফোলজি, ব্যাকটেরিয়ার কমন বৈশিষ্ট্য, কিভাবে কেমন তারা দেখতে। এবার আমরা আসো গ্রাম স্টেইন মেকানিজমটা আমরা পড়ব। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কি হয়, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া খুব থিক মোটা একদম মেশ লাইক সেল ওয়াল। মেশ মানে কি জালির মতো, একদম জালির মতো সেল ওয়াল থাকে, যেটা তৈরি হয় পেপটাইডোগ্লাইকান দিয়ে, এবং সেটা কত পার্সেন্ট, 50 থেকে 90% পেপটাইডোগ্লাইকান একটা সাথে আরেকটা মানে একদম ক্রিস ক্রস করে জালের মতো নেট যেরকম সেরকম ভাবে তাদের সেল ওয়ালটা তৈরি হয়। অনেক মোটা একটা সেল ওয়াল থাকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে। এবং peptidoglycan is mainly a polysaccharide composed of two subunits called N-acetylglucosamine and N-acetylmuramic acid. দুইটা সাবইউনিট দিয়ে এই পেপটাইডোগ্লাইকানটা তৈরি, একটা নাম N-acetylglucosamine এবং আরেকটা নাম N-acetylmuramic acid।
As adjacent layers of peptidoglycan are formed, they are cross-linked by short chain of peptide by a transpeptidase enzyme, resulting in the shape and rigidity of the cell wall. দেখো এই যে তোমার পেপটাইডোগ্লাইকান সেল ওয়াল, ঠিক আছে, দেখতে পাচ্ছ কত মোটা। এই নিচে বেগুনি যে লেয়ারটা এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, সেলের মেমব্রেনটা, কিন্তু তার উপরে মোটা একটা সেল ওয়াল আছে এবং তারা নিজেদের মধ্যে ক্রস লিংক হচ্ছে কিভাবে? ট্রান্সপেপটিডেজ এনজাইম দিয়ে। ক্রস লিংক মানে কি? পাশাপাশি থাকলেই তো হবে না, তাদের নিজেদের মধ্যে একটা আরেকটার সাথে অন্তর্জাল, একটা আরেকটার সাথে যুক্ত, ঠিক আছে, জালের মতো যুক্ত। সেই যুক্তটা হয় হচ্ছিল ট্রান্সপেপটিডেজ এনজাইম দিয়ে, ঠিক আছে। The thick peptidoglycan layer of gram-positive organism allow this organism to retain the crystal violet iodine complex and stain the cells as purple. এই যে মোটা জালের মতো একটা সেল ওয়াল থাকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে, তার মধ্যে কিন্তু প্রাইমারি যে তোমার ক্রিস্টাল ভায়োলেট বেগুনি রঙের রংটা তুমি দিচ্ছ সেটা ওই জালের মধ্যে আটকে যায়। সেই জন্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াটা বেগুনি রং প্রথমেই সে ধারণ করে ফেলে। বুঝতে পারছো? মোটা একটা জালের মতো মেশ লাইক সেল ওয়াল থাকার কারণে ওই যে নিজের মধ্যে ক্রিস ক্রস হয়ে যে সেল ওয়ালটা একদম জালের মতো ঘন, সেটার মধ্যে কিন্তু তোমার ক্রিস্টাল ভায়োলেট আয়োডিনের যে প্রথম প্রাইমারি ডাইটা, সেই বেগুনি রঙের ডাইটা আটকে যায়। সো আমাদের প্রথমে কালার দিলেই কিন্তু এরা বেগুনি রং হয়ে যায় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। একটা কথা ছিল, হ্যাঁ বল। আমরা যখন এটা পড়ছিলাম তখন দেখছিলাম আর কি যে এই পলিস্যাকারাইড গুলা NAM আর NAG এইগুলা টেট্রাপেপটাইড পলিপেপটাইড চেইন দ্বারা এটা হয়, মানে একটার সাথে একটা ক্রস লিঙ্কিং থাকে। হ্যাঁ, ওই টেট্রাপেপটাইড গুলা কি ম্যাম এনজাইম? না না, ওই ক্রস লিঙ্কিং করে হচ্ছে ট্রান্সপেপটাইডেজ এনজাইমটা। শর্ট চেইন, এই যে টেট্রাপেপটাইড শর্ট চেইন অফ পেপটাইড, এটা হচ্ছে টেট্রাপেপটাইড তুমি বলছো, এখানে শর্ট চেইন বলেছে মানে ছোট। চারটা পেপটাইডের চেইন তো ছোট চেইনই, তাহলে এর মধ্যে যে ক্রস লিঙ্কটা হয় সেইটা করে হচ্ছিল ট্রান্সপেপটিডেজ এনজাইম। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। এবং এটা কিন্তু মনে আছে তোমাদের, এখানে কিন্তু অ্যালানিন, ডিএলা, এইগুলি কিন্তু ডি, এই অ্যামাইনো অ্যাসিড গুলি পেপটাইডের মধ্যে যে এটা কিন্তু ডি, আমাদের শরীরে এবং সব জায়গায় কিন্তু এল অ্যামাইনো অ্যাসিড, কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কিন্তু একমাত্র ডি অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, যাই হোক, এরপর আসো গ্রাম নেগেটিভ সেল ওয়াল। তাদের কি? তাদের দেখো একদম পাতলা একটা পেপটাইডোগ্লাইকানের, একটা খুব পাতলা একটা পেপটাইডোগ্লাইকানের সেল ওয়ালের স্তর, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু একটা মিনিট, আমার একটা ফোন আসছে, এক মিনিট। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আচ্ছা, একটু 3 নাম্বার বিল্ডিং এর 85 একটু নিচে, দক্ষিণা বিল্ডিং এর নিচে আপনি। আচ্ছা হ্যাঁ, একটু বলে দিলে কল দিয়ে দিবেন। সরি, আমার অল্প একটু পড়াই বাকি। দেখো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে কি হবে? গ্রাম নেগেটিভ সেল ওয়াল হচ্ছিল, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হ্যাভ এ থিনার পাতলা লেয়ার অফ পেপটাইডোগ্লাইকান, মাত্র 10% অফ দ্য সেল ওয়াল। এদের সেল ওয়ালের মাত্র 10% হচ্ছিল পেপটাইডোগ্লাইকান, আর এদের কত ছিল? 50 থেকে 90% ছিল। আচ্ছা, তারপরে and lose the crystal violet iodine complex during decolorization with the alcohol rinse। প্রথমে তারা কালারটা ধারণ করে, কারণ কালার দিচ্ছি, কালার আছে, কিন্তু যেই নামে অ্যালকোহল দিয়ে ধুয়ে দেই সাথে সাথে তারা কালারটা, কারণ ওই পেপটাইডোগ্লাইকান এত পাতলা যে তারা আর অনেক বেশি কালার ধরে রাখতে পারে না। বাট রিটেন দ্য কাউন্টার স্টেন স্যাফরানিন, কিন্তু আমি যখন পরে কালার দিয়ে ওয়াশ করে আবার কালারলেস করে দেওয়ার পর যখন আমি স্যাফরানিন দিচ্ছি, তখন কিন্তু সেই কালারে রেডিশ আর পিঙ্ক হচ্ছে, কারণ সেটাকে তো আমি ওয়াশ করছি না, লাস্ট কালারই দিয়ে দিচ্ছি আমি কাউন্টার স্টেনটা। They also have an additional outer membrane which contains lipid which is separate from the cell wall by means of periplasmic space। তাতে কিন্তু এক্সট্রা একটা আউটার লিপিড মেমব্রেন থাকে। দেখো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে উপরের একটা লিপিড মেমব্রেন, এটা কিন্তু গ্রাম পজিটিভে ছিল না, দেখেছো? দেখতে পাচ্ছ? এদের উপরে কিন্তু এক্সট্রা একটা লিপিড মেমব্রেন ছিল না। জি ম্যাম। হ্যাঁ, নিচেরটাতে কিন্তু এক্সট্রা একটা আউটার লিপিড মেমব্রেন আছে, ঠিক আছে। এখন দেখো স্টেইন রিঅ্যাকশনের বেসিক, সেই কারণে তারা কালার ধারণ করে। পেপটাইডোগ্লাইকান লেয়ারটাই তো কালার ধারণ করে, এদের এত পাতলা 10% পেপটাইডোগ্লাইকান যেটা কালার ধরে রাখতে পারে না। দেখো তাহলে স্টেইন রিঅ্যাকশনের ধাপগুলি দেখো, 4টা বেসিক স্টেপ অফ গ্রাম স্টেইন রিঅ্যাকশন। প্রথমে কি হবে? তুমি প্রথমে প্রাইমারি স্টেইনটা দিবে,
সিভি হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট কালার। এটা তুমি হিট ফিক্স স্মিয়ার অফ ব্যাকটেরিয়াল কালচার, ব্যাকটেরিয়াল কালচারকে একটা স্মিয়ার করে তুমি একটা কি বলে গ্লাসের যে ইটা আছে কি বলে ডিস্কটা আছে সেটার উপরে তুমি পাতলা একটা স্মিয়ার, একটা আবরণ, পাতলা আবরণ করে ব্যাকটেরিয়া যেটা তোমার স্যাম্পল সেটা তুমি করবা, সেটাকে একটু হিট দিবা যাতে সে ব্যাকটেরিয়াটা কাচের সাথে ফিক্সড হয়ে যায়, ঠিক আছে? তারপরে তুমি কি করবা, তুমি প্রথমে আচ্ছা, তার প্রথমে তুমি ক্রিস্টাল ভায়োলেট কালারটা দিবা এবং সেটার মধ্যে ক্লোরিন আয়নও থাকবে। These two ions then penetrate through the cell wall and cell membrane of both gram positive and gram negative cell. এরা কিন্তু সবাই গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুইটা ব্যাকটেরিয়ারই কিন্তু এই ক্রিস্টাল ভায়োলেটের একটা আয়ন এবং ক্লোরাইড আয়ন এই দুটো কিন্তু ভেদ করে ঢুকবে, গ্রাম নেগেটিভেও ঢুকবে। The Cv plus ion, মানে crystal violet plus ions, later interact with negatively charged bacterial components and stain the bacterial cells purple. দুইটাকে কিন্তু কালার দিয়ে দিল। এই পাতলা পেপটাইডোগ্লাইকান যুক্ত নেগেটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু কালার দিল, কিন্তু সমস্যা প্রথমে কিন্তু কালার দিয়েছে দুইজনকে সেম, ঠিক আছে? অ্যাডিশন অফ গ্রামস আয়োডিন, এরপর আমরা কি করব, আয়োডিন দিব। আয়োডিন অথবা আয়োডিন 3 অ্যাক্ট অ্যাজ এ মর্ড্যান্ট, মর্ড্যান্ট কথাটা তোমরা খুব ভালো করে জানো, এটা হচ্ছে একটা ট্র্যাপিং এজেন্ট। এ কি করবে, এই যে ক্রিস্টাল ভায়োলেট কালার দুইটার মধ্যেই দিলাম সেটাকে ট্র্যাপ করে ফেলবে, আটকায় ফেলবে। A mordant is a substance that increase the affinity of the cell wall for a stain by binding to the primary stain. এ কি করবে, ক্রিস্টাল ভায়োলেটের সাথে আয়োডিনটা যুক্ত হওয়ার সাথে সাথে এটার প্রতি সেল ওয়ালের আকর্ষণ কিন্তু আরো অনেক বেড়ে যাবে, ফলে সেল ওয়ালের সাথে তোমার কালারটা কিন্তু আরো বেশি আকর্ষণ নিয়ে যুক্ত হয়ে থাকবে, এফিনিটি বেড়ে যাবে। আয়োডিনটা যুক্ত হওয়ার কারণে, আয়োডিনটা দেওয়ার কারণে তোমার প্রথম কালারটা ক্রিস্টাল ভায়োলেট কালারের আকর্ষণ সেল ওয়ালের প্রতি আরো অনেক বেড়ে যাবে, তাহলে সে যত আকর্ষণ বেড়ে যাবে সে আরো শক্তভাবে সেল ওয়ালের সাথে বাইন্ড করে থাকবে, thus forming an insoluble complex which gets trapped in the cell wall. সেল ওয়ালের মধ্যে তার ফলে কিন্তু ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিনের এই কমপ্লেক্সটা ট্র্যাপড হয়ে যাবে, আটকে যাবে। In the gram stain reaction, the crystal violet and iodine form an insoluble complex, CVI. Complex to দেখেছো, crystal violet iodine complex, which serves to turn the smear a dark purple color. At this stage, all cell will turn purple. এই সময় কিন্তু গ্রাম পজিটিভ এবং নেগেটিভ দুইজনই পার্পল কালার হয়ে যাবে। আচ্ছা, আমার আর অল্প একটু বাকি, আমি একটা মিনিট একটুখানি আমার একটু বাজার আসছে, নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম। টাইম দাও, হ্যাঁ।
নিত্য হ্যাঁ শুনতে পাচ্ছি। ও, আচ্ছা ঠিক আছে। আরিয়ান, বলো, শুনতে পাচ্ছি। ম্যামের টোটাল শীট 3টা দিয়েছে তাই না? না, ম্যামের 2টা শিট আর হচ্ছে আমাদের যেটা ল্যাব করাবে সেটা একটা শিট, টোটাল 3টা। ও আচ্ছা। ম্যামের এই 2টা আর যেটা ওই যে সরি, তোমাদের আর অল্প একটু বাকি আছে, শুনতে পাচ্ছ আমাকে আবার? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা 2টা স্টেপ করে ফেললা। প্রথমে হচ্ছিল তুমি স্টেন দিয়ে কালার করবে, সেই কালারটাকে আরো মজবুত করার জন্য তুমি একটা মডার্ন দিচ্ছ যেটা আয়োডিন, ঠিক আছে, যাতে ওই কালারটার এফিনিটি সেল ওয়ালের প্রতি আরো বেড়ে যায়। এরপরে তুমি করবা ডিকালারাইজেশন উইথ 95% ইথাইল অ্যালকোহল। অ্যালকোহল দিয়ে তুমি এখন দুইটাকেই ওয়াশ করবা যাতে কালার চলে যায় কিনা এটা দেখার জন্য। Alcohol or acetone dissolve the lipid outer membrane of gram-negative bacteria, thus leaving the peptidoglycan layer exposed and increases the porosity of the cell wall. The CB1 complex, CBI iodine complex is then washed away from the thin peptidoglycan layer, leaving gram-negative bacteria colorless. কি করে অ্যালকোহল দিলে কি হয় দেখো, অ্যালকোহল দিলে অ্যালকোহল দিলে কি হয়, এইটা কি হলো, অ্যালকোহল দিলে কি হয় তোমার এই যে উপরের যে আউটার লিপিড মেমব্রেনটা আছে এইটা অ্যালকোহল দিলে ওয়াশড হয়ে যায়। তার ফলে কি হবে, এই পাতলা পেপটাইডোগ্লাইকানটা বের হয়ে গেল। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে চিন্তা করো, অ্যালকোহল দিয়ে ওয়াশ করলে উপরের এই বেগুনি লেয়ারটা ওয়াশড অ্যাওয়ে হয়ে যায়, অ্যালকোহল দিলে তোমার লিপিড লেয়ার ধুয়ে যাবে, ভেঙে যাবে, এটা তোমরা জানো, অ্যালকোহল লিপিডকে ভেঙে ফেলবে। তাহলে উপরের ওই পাতলা যে আরেকটা এক্সট্রা লেয়ারটা ছিল লিপিড মেমব্রেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে, সেইটা তোমার ওয়াশড অ্যাওয়ে হয়ে যাচ্ছে। সো পাতলা যে থিন একটা পেপটাইডোগ্লাইকানের লেয়ার সেইটা বের হয়ে যাচ্ছে। এবং অ্যালকোহল কিন্তু পোরোসিটিটাও বাড়ায়, মানে ছিদ্রটাকেও বড় করে দেয়। তার ফলে কি হবে, পাতলা লিপিড পেপটাইডোগ্লাইকানের মধ্যে যেটুকু ক্রিস্টাল ভায়োলেট ধারণ করেছিল সেটাও কিন্তু ওই পাতলা লেয়ারের মধ্যে তো খুব বেশি ধারণ করতে পারে না, সেটাও কিন্তু ওয়াশড অ্যাওয়ে হয়ে যাবে। এখানেও ওয়াশড অ্যাওয়ে হবে, তার মানে কি এখানে হবে না, হবে। এদের তো এক্সট্রা লিপিড লেয়ারটা নাই, কিন্তু তা সত্ত্বেও এইখানকার পেপটাইডোগ্লাইকান অনেক থিক, অনেকখানি, তার মধ্যে অনেক বেশি কি কালার সে ধারণ করে আছে। সো যেটুকু ওয়াশড হবে অ্যালকোহল দিয়ে সেটুকুতে পুরাটা ওয়াশড হবে না, পুরাটা ওয়াশড হবে না, সে অনেকখানি তারপরেও ধারণ করে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো, on the other hand, alcohol has a dehydrating effect on the cell wall of gram-positive bacteria, which causes the pores of the cell wall to shrink. এখানে কি হয়, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেইনলি কি হয়, অ্যালকোহলের একটা ডিহাইড্রেটিং এফেক্ট আছে। তোমরা জানো অ্যালকোহল দিয়ে তোমরা হ্যান্ড ওয়াশ করলে দেখবা হাতটা একদম শুকনা লাগছে, ওয়াটারকে ডিহাইড্রেট করে ফেলে, ওয়াটার রিমুভ করে ফেলে। এবং তার ফলে কি হয়, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালের ছিদ্রগুলি শ্রিঙ্ক করে, ছোট হয়ে যায়। ছোট হয়ে গেলে ভিতরে যে ট্র্যাপড হয়ে আছে ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিনের কমপ্লেক্স, সেটা তো আরো আটকে গেল, ছিদ্র ছোট হয়ে গেলে সেটা আরোই বের হতে পারবে না। The CVI complex gets tightly bound into the multi-layered, highly cross-linked gram-positive cell wall, thus staining the cells purple. বুঝতে পারছো? তাহলে এই অ্যালকোহল দিয়ে ওয়াশ করার ফলেও তোমার কিন্তু সিভিআই কমপ্লেক্সটা টাইটলি বাউন্ড হয়ে আটকেই থাকলো মাল্টি লেয়ার এই হাইলি ক্রস লিঙ্কড গ্রাম পজিটিভ সেল ওয়াল, যেখানে পেপটাইডোগ্লাইকানের পরিমাণ অনেক বেশি, মাল্টি লেয়ার, অনেকগুলি লেয়ারে ক্রস লিঙ্ক করা জালের মতো টাইট একটা জায়গার মধ্যে তোমার সিভিআই কমপ্লেক্সটা ট্র্যাপড হয়েই থাকলো। দ্য ডিকলারাইজেশন কিন্তু তোমরা বলতে পারো যে তাহলে একটু আগে যে আপনি বললেন যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াও কিন্তু ডিকালারাইজ হবে কিভাবে হবে, দ্য ডিকলারাইজেশন স্টেপটাই হচ্ছে সবচেয়ে তোমার এই তোমরা এখন যেহেতু তোমরা ল্যাবেও করবা প্র্যাকটিক্যালেও করবা, জন্য আমি তোমাদেরকে টিপস বলে দিই, এই ডিকালারাইজেশন স্টেপটাই কিন্তু তোমার গ্রাম স্টেনিং এর সবচেয়ে কেয়ারফুলি করার স্টেপ।
কেন কি হয়, তুমি যদি ওভার ডিকালারাইজেশন মে অকার, তুমি যদি বেশিক্ষণ ধরে ওয়াশ করো অ্যালকোহল দিয়ে, তাহলে কিন্তু ওভার ডিকালারাইজেশন মে অকার। দিস স্টেপ ইজ ক্রিটিক্যাল এন্ড মাস্ট বি টাইমড কারেক্টলি। একদম ঠিক টাইম, কতক্ষণ ধরে ওয়াশ করতে হবে এই কারেক্টলি এই টাইমটা কিন্তু মেইনটেইন করতে হবে, আদারওয়াইজ দ্য ক্রিস্টাল ভায়োলেট স্টেইন উইল বি রিমুভড ফ্রম দ্য গ্রাম পজিটিভ সেল। না হলে কিন্তু গ্রাম পজিটিভ সেল থেকেও তোমার ক্রিস্টাল ভায়োলেট রিমুভ হয়ে যাবে। গ্রাম নেগেটিভ থেকে তো হবেই, কিন্তু গ্রাম পজিটিভ সেল থেকেও কিন্তু তোমার ক্রিস্টাল ভায়োলেট কালারটা রিমুভ হয়ে যাবে যদি তুমি বেশিক্ষণ ধরে ওয়াশ করো। If the decolorizing agent is applied on the cell for too long time, বেশিক্ষণ যদি তুমি ওয়াশ করো, the gram positive organism to appear gram negative, তখন কিন্তু তোমার কি হবে, গ্রাম পজিটিভ অর্গানিজমটাকে তুমি কি বলবা, এটাও গ্রাম নেগেটিভ। কারণ কি, কালার চলে গেছে। বুঝতে পারছো? জি ম্যাম। Under decolorization occurs when the alcohol is not left on long enough to wash out the CVU. আবার যদি তুমি খুব অল্প সময় কালার করো ভয় ভয়ে যে না আমার গ্রাম পজিটিভ কালারটা থাকা লাগবে, যদি তুমি লং এনাফ যদি না রাখো তাহলে কিন্তু তোমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটাও গ্রাম পজিটিভের মতো হয়ে যাবে অ্যাক্ট করবে, তাই না? কারণ তখন এত অল্প সময় রাখলা যে তোমার কালারটা ধুইলো না। গ্রাম নেগেটিভের কালারটা ধোয়ার জন্য যেটুকু ডিকালারাইজ হওয়ার জন্য যেটুকু টাইম সেটুকু তুমি দিলা না, তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কালারটা থেকে গেল, তখন তুমি গ্রাম নেগেটিভকে বলবা কি গ্রাম পজিটিভ, ভুল হয়ে যাবে। সেই জন্য এই ধোয়ার টাইমটা অ্যালকোহল ওয়াশটা কিন্তু খুব মানে ক্রুশিয়াল, ক্রিটিক্যাল। এরপরে লাস্ট কাউন্টার স্টেনভিন স্যাফরানিন। স্যাফরানিন হচ্ছে গোলাপি লাল রেডিশ পিঙ্ক একটা কালার, যেটা দিয়ে তুমি শেষমেশ ডিকালারাইজ গ্রাম নেগেটিভ সেলটাকে তুমি রেন্ডার ভিজিবল করার জন্য তুমি বলতে পারতা যে কেন আমি আবার আরেকটা এক্সট্রা কালার দিব, একটা কালারলেস আর একটা কালার্ড, এইটা দিলেই তো হয়ে যায়। কিন্তু তাহলে তো আমরা দেখতেই পাবো না, ভিজিবল হবে না। যেন ভিজিবল করার জন্য আমরা কি করব, একদম শেষে যেটা কালার লেস হয়ে গেল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা, সেটাকে একটু কালার দেওয়ার জন্য আমরা লাস্টে কাউন্টার স্টেন দিই স্যাফরানিন। এই কালারটা দিলে কি হবে, বেগুনি রঙের গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া আছে তারা আর এই গোলাপি কালারটা নিবে না, কিন্তু যারা কালার লেস হয়ে গেছে তারা কিন্তু স্টেন দেম পিঙ্ক, তারা পিঙ্ক কালার হবে। ঠিক আছে ম্যাম? একটা কোশ্চেন। হ্যাঁ বল। আমরা যখন ওয়াশ করি, ওয়াশ করার পরে দেখা গেছে মানে অ্যালকোহল দেওয়ার পরে ডিকালারাইজেশন করার পরে এটা কি ম্যাম 100% ডিকালারাইজড, মানে সম্পূর্ণটা কি অ্যাকুরেসি হয় যে আমার নেগেটিভ যত? একদম 100% হওয়ার তো তোমার দরকারও নেই, একটা দেখলেই বুঝবা দুইটাকে তুমি সমান পরিমাণ রাখছো, একটা পজিটিভ আর নেগেটিভ, তাই না? তুমি রাখার ফলে একজনের কালার একদমই গেল না, মানে খুব গাঢ় বেগুনি হয়ে যাচ্ছে, আর আরেকজন অলমোস্ট হালকা বেগুনি হতে তো প্রায় কালারলেস এর মতোই হয়ে যাচ্ছে, তাহলে তুমি তো বুঝবাই, তাই না? যখন আমি কাউন্টার স্টেইন করব তখন ওই যেটা হালকা কালার ছিল সেটা কি কালার নিবে? হ্যাঁ সেটা নিবে। তোমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হলে তোমার অবশ্যই ওই পরের হালকা কালারটা কালার নিবে, কিন্তু যে একদমই কালার রিমুভ হয় নাই, গাঢ় বেগুনি হয়েছে, তুমি বেগুনি রঙের উপর একটা গোলাপি রং তো বসাইতেও পারবা না, তাই না? তো বেগুনি রংটাই ভিজিবল হবে, ডার্ক কালারটাই দেখা যাবে, তাই তো? অনেক করেছি তোমরা ম্যাম। করেছো না? হ্যাঁ অনেক তো করেছো, দেখছো না হয় না, ইজিলি হয় না? হ্যাঁ ম্যাম হয়, অনেক ইজি হয়, হ্যাঁ এটা একদম ইজিলি হয়, খুব ইজি টেকনিক এবং খুব সহজে এটা হয়। দেখি এটা এখনো দেখো 1884 সালে আবিষ্কৃত। তবে ম্যাম আমাদের গুলো ইনস্টল করা থাকে, শুধু আমরা ম্যাম ওগুলো ব্যবহার করি আর কি। ইনস্টল করা থাকে মানে কি? তুমি ম্যাম এখন ডায়াগনস্টিক সেন্টারে ম্যাম আধুনিক গুলোতে মেশিনেই এই কাজটা করে ম্যাম, ম্যানুয়ালি খুব কম জায়গায় আছে, ছোট প্রতিষ্ঠানগুলো করে ম্যাম। আচ্ছা আচ্ছা, বড় প্রতিষ্ঠানে যে মেশিনে করে এটা কিভাবে করে আমাকে বলো তো, আই হ্যাভ নো আইডিয়া। ম্যাম কিছু কিছু মেশিন আছে, যেমন আমি যেখানে আপাতত আছি এখানে শুধুমাত্র স্যাম্পল দিলেই দেখা গেছে যে সব করে ফেলে, আবার কিছু কিছু জিনিস আছে যেখানে স্লাইডটা ইন করা লাগে স্যাম্পলের সাথে, এরকম ম্যাম, মানে এক এক জায়গায় যেটাতে তোমার আমার মনে হয় কি যে স্যাম্পল দিলেই বুঝে যায় যে মেশিনটা, সেটা মনে হয় স্টেইন করে না, তারা হয়তো বা পেপটাইডোগ্লাইকানের পরিমাণটা দেখে সেটা দিয়েও বুঝাইতে পারে নাকি? ম্যাম কালার করে, কালার করে, আচ্ছা তারাও কালার করে, আচ্ছা
কারণ ধরো কালার করে ওইটা তো মাইক্রোস্কোপে কাউন্ট করা হয়, কিন্তু আসলে স্লাইড গুলো আপনার দিয়ে কমেন্ট দেওয়া হয়, তখন ম্যাম কমেন্ট অনুসারে 5 মিনিট বা 7 মিনিট টাইম নিয়ে ওটা কালার করে ড্রাই করে একদম দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, কালার করে না, মানে জি তোমরা ম্যাম। যখন কালার তো দেখো তাই না? আচ্ছা জি ম্যাম, জি। আচ্ছা, তাহলে কালার না হলে তো সেল গুলো দেখা যাবে না বা কাউন্ট করা যাবে না ম্যাম, বোঝা যাবে না। হ্যাঁ, কাউন্ট তো করা যাবে না, মানে ভিজিবল করার জন্য, তোমার দেখার মতো হওয়ার জন্য তো কালার করতে হবে। কিন্তু আমি বললাম যে কালার করে কি মানে একটা বেগুনি রং আর একটা গোলাপি রং এরকমই বের হয় নাকি? না ম্যাম, সেল গুলো এরকমই আলাদা কি? আলাদা আপনার থাকে, শেপ থাকে, ও শেপ ভাবেই দেখায়। হ্যাঁ, সেল গুলো কালার একই হয়, কিন্তু শেপ অনুসারে সেল গুলো কাউন্ট করা হয় ম্যাম। না তা তো হবে, কিন্তু আমি বললাম যে এক এক সময় কি এক এক কালার হয় নাকি সবসময় এক কালারই হয়? মানে তুমি যে আমরা স্যাম্পলই যখন দাও করি সবসময় তখন কি হয়তো কালার একই পাও? মেশিনের গুলো এক আসে ম্যাম, কিন্তু ম্যানুয়ালি করলে দেখা যাচ্ছে কোনো সময় একটু ড্রাই মানে হচ্ছে, কালার না চেঞ্জেবল হয়। ম্যানুয়ালিটা তো আমি জানি, আমি মেশিনেরটা জানি না, সেজন্য জিজ্ঞেস করছিলাম যে আসলে কিভাবে ওদের মেশিনে সব একই ম্যাম, একই আচ্ছা কালার। আচ্ছা, মেশিনেরটা আমার আসলে জানা নাই। আসলে সবকিছু তো মডার্নাইজ হবেই, খুব স্বাভাবিক তাই না? যত যুগ চলে যাবে, তুমি এখন সবকিছু মেশিনারি মানে সব অটোমেটেড হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক, 5 মিনিটেই হয়ে যাবে রেজাল্ট পাওয়া, সেটা তো মানে কিন্তু এটা হচ্ছে মেকানিজম। সবাই বুঝছো তো না? কারো বুঝতে কোনো অসুবিধা নাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে একটু বলে দেই, তোমরা লিখো। একটা হচ্ছিল তোমরা 10 মার্কস এর দুইটা, ঠিক আছে? একটা তোমরা করবা হচ্ছে এই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল, ঠিক আছে? সেল ওয়াল ফিচার্স অফ গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। জাস্ট সেলটাই না, এইটুকুর সাথে তোমার হচ্ছিল গ্রাম স্টেইনিং এর স্টেপগুলি। জি ম্যাম। Cell wall features of gram-positive and gram-negative bacteria and the shape of gram staining. ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের একটা 10 মার্কসের, না 10 মার্কসের একটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? আর একটা 10 মার্কসের অ্যাসাইনমেন্ট হচ্ছে হলো, বা এটা ধরো 15 হলো, আর ওইটাকে যদি আমি 10 করি, দাঁড়াও একটু দেখে নিই, তোমরাই বলো কোনটা কি করা যায়। আর আরেকটা আমি দিতে চাই হচ্ছে হলো তোমার আমি আরেকটা যেটা দিতে চাই সেটা হচ্ছে হলো তোমার অর্গানিজমকে, ব্যাকটেরিয়ার অর্গানিজম গুলিকে তুমি ইসে ক্যাটাগরাইজ করতে পারো বেসড অন কি কি, বেসড অন নিউট্রিশনের ভিত্তিতে তুমি কয় ভাগে ভাগ করতে পারো। পিএইচ এর মধ্যেও দেখো তোমার কিন্তু কয়েকটা আছে, টেম্পারেচার, অক্সিজেন। কোশ্চেনটা বুঝতে পারিনি, একটু আরেকবার একটু বলতেন। আচ্ছা, ক্যাটাগরি অফ ব্যাকটেরিয়া, ক্লাসিফিকেশন অথবা ক্যাটাগরি অফ ব্যাকটেরিয়া বেসড অন, জি ম্যাম, তারপর based on nutrition, pH, temperature and oxygen. একটা কথা ছিল ম্যাম, আমরা যদি অ্যাসাইনমেন্টটা মানে যদি করি গুগল থেকে করি বা শীট থেকে করি, মানে দুইটা কিন্তু ম্যাম অনেক সময় দেখা যায় এক হয়ে গেছে, শীটের সাথে মিলে গেছে। আর যদি গুগল থেকে বা কোনো বই থেকেও করি, দেখা যাবে যে শীটের সাথে প্রায় মিলে গেছে, তখন কি ম্যাম আমাদের কোনো প্রবলেম হবে? বা শীট থেকে যদি করি, একটা জিনিস হচ্ছিল কি, শীট থেকে হুবহু করলে তো ধরো শীট তো আমার কাছে আছে, তোমরা দুই একটা জিনিস যদি অ্যাড না করো তাহলে তো জিনিসটা অ্যাসাইনমেন্ট হয় না। সুন্দর করে দেখো, তোমার শীট থেকে যেটা আছে সেটা হচ্ছিল কি তোমার শীটে, হ্যাঁ আমি দেখো নিউট্রিশনের উপর ভিত্তি করে প্রথমে আমার এখানে একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে, ম্যাম কি বলে শেষ করি। তারপরে নিচে দেখো নিউট্রিশনের কথা দিয়ে আরেকটা দেওয়া আছে, আমি ক্লাসে। আচ্ছা, এখান থেকে তুমি গুছায় সুন্দরভাবে ভাগ করে পয়েন্ট করে লিখলা। দেখো অক্সিজেনের ভিত্তিতে আমি যে 3 রকম করছি, অবলিগেট, মাইক্রোফিলিস, তারপরে হচ্ছে অবলিগেট অ্যানারোবিক, মানে অ্যারোবিক, অ্যানারোবিক এবং মাইক্রো
ফিল্ড, হ্যাঁ? তো সেইগুলিকে দেখো লাইন লাইন করে দেওয়া আছে, তোমরা যদি পয়েন্ট করে করে ওটা সম্পর্কে একটু 2 লাইন লিখো তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর মতো হয়ে বুঝতে যায়। পারছি। তুমি মেনলি আমার শীটটা ফলো করো, তুমি শীটের বাইরে এক গাদা অনেক কথা লিখলা, হ্যাঁ, যেটা আমি পড়াই নেই, যেটা তোমাদের জানারই কথা না। তোমাদের ফাইনাল পরীক্ষা তো আমি এরকম দেখেছি যে হয়তো তোমরা পাশে গুগলে সার্চ দিয়ে লিখো কিনা জানি না, মানে খাতাতে এমন কিছু কথা যেগুলো আমি পড়াই নেই, ইভেন আমিও কোশ্চেনটা হয়তো জানি না, ঠিক আছে? এখন সেটা তুমি জেনে নিজে নিজে এক্সট্রা নোট করে লিখেছো বা ই করেছো, এটা আসলে বিশ্বাসযোগ্য হয় না বুঝতে অনেক পারিনি ক্ষেত্রে, যে তাই তো? তাহলে আমি যেটা পড়াই নাই তার বাইরে অনেক কিছু এক্সট্রা লিখতে বলি না, আমি যা পড়াইছি সেটাকে তোমাকে আরেকটু সুন্দর করে সাজায় বুঝতে পারিনি আরেকটু এফোর্ট দিয়ে আরেকটু যাতে তোমার জানা হয় সেরকম করে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। আমার অ্যাসাইনমেন্ট আমি কখনো চাই না যে খুব অনেক বড় ম্যাম অ্যাসাইনমেন্টের সাবমিশন ডেট কবে ম্যাম? ডেট হচ্ছে 4 তারিখের মধ্যে। ম্যাম মার্ক ডিস্ট্রিবিউশন এবং পেজ লিমিটেশন এই দুইটা সম্পর্কে যদি বলতেন দুইটা অ্যাসাইনমেন্টে। আমি দুইটা দিলাম তো অ্যাসাইনমেন্ট, দুইটা অ্যাসাইনমেন্ট, দুইটা শীট থেকে দুইটা আলাদা অ্যাসাইনমেন্ট। ওই দুইটা হচ্ছে 10 মার্কস করে, 10 মার্কস 10 মার্কস করে তুমি 20 মার্কসের, আর কোনো মানে ওরকম পেজ লিমিট কিছু নাই। তোমরা যে যত অনেক বড় করো না, 10 মার্কসে যতটুকু হওয়া উচিত ওই ধরনের করে লিখো, খুব বড় করবে না। সরি, দেখা যাবে যে শীটের সাথে প্রায় মিলে গেছে, তখন আমি একটা মিনিমাম 4 পেজ মিনিমাম করলাম। যেটুকু করতে তোমার লাগে, মানে আমি খুব বড় করো না প্লিজ, হ্যাঁ, অতিরিক্ত বড় করে দরকার নেই। 10 মার্কসের জন্য তুমি যতটুকু তোমার মনে হবে রাইট ওইটা, আর 10 দুইটা 20 মার্কসের অ্যাসাইনমেন্ট তোমরা তাড়াতাড়ি করে জমা দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকো, তোমরা 30 তারিখে ক্লাসে আসবা, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম ম্যাম। ভালো থেকো সবাই। তোমাদের সাথে আশা করছি আমরা ফাইনাল পরীক্ষার দিন দেখা হবে, হ্যাঁ, 9 তারিখে দেখা হবে। ম্যাম আমাদের 30 তারিখ ক্লাস কয়টায়? ক্লাস রুটিন দেওয়া 10টা আছে। থেকে 1টা। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো সবাই, শেষ করছি। আসসালামু আলাইকুম ম্যাম। দিয়ে দেয় আমাকে